জি, শুরু থেকেই আমি একেবারে শুরু থেকেই আসছি। ক্লাসে সবাই আসছে, ম্যাম আসলো ক্লাসে। তো বলে রাখি ম্যাম হচ্ছে আমার ওই মানুষটিরই মা। তো উনি আমাদের টিচার ছিল, উনি জিকে ক্লাস নিত আমাদের। তো ওই দিন ক্লাস নিচ্ছিল, কেন যেন সে আমার ওই মানুষটি হচ্ছে, আমি নাম না বলি, ওর হচ্ছে যে ক্লাসে পড়া পারেনি, যার জন্য হচ্ছে বকা দিচ্ছিল। তো সে ক্লাসের সবার সামনে বেঞ্চ থেকে নেমে এই মাটির মধ্যে বসে পড়ে, অনেক কান্নাকাটি শুরু করে। কোন ক্লাসের কথা বলছো? তখন হচ্ছে ক্লাস 1-এ। তুমি তো আমার চাইতে এক ধাপ আগায় আছো দেখি। আমি প্লে গ্রুপে এরকম একটা মেয়েকে রং পেন্সিল চুরি করে দিতাম। মেয়েটা আবার আমি বললাম এখন লজ্জা না পায়, কানাডায় থাকে এখন। আমি পরে ভাবছি ওটাও কি ভালোবাসা ছিল কিনা। এনিওয়ে না, ক্লাস 1-এ। ওকে, তারপর কি অবস্থা সে ওখানে কি হচ্ছে অবস্থা আমার আজকালকার ছেলে যাচ্ছে মেয়েদের, আজকালকার ছেলে মেয়ে। ক্লাস 1-এ এই অবস্থা। আর আজ গতকালকার ছেলে মেয়ে যে ক্লাস বেবিতে রং পেন্সিল চুরি করে দিত। ওকে, তারপর সে কান্নাকাটি করতেছে, ওই মানে পা দিয়ে মাটি উঠে বেবি গেছে মানে এরকম প্লে অবস্থা। গ্রুপ বলে তখন না? হচ্ছে তখন আমি ওকে মানে অনেকটা রাগ চড়া মনে হইতো আর কি। তো আবার হচ্ছে যে এরপরে যখন আমাদের আবার একটা মিল ছিল কি, যে শ্রেণীতে উঠি, যতদিন ওই কিন্ডারগার্টেনে ছিলাম, ওর রোল 3 হতো, আমার 4 হতো। আর একটা মেয়ে ছিল বিথি, ওর হতো 5, এরকম। মানে তোমরা 1-2 দেখতে না, 3-4 এর মধ্যে থাকতে? 3-4। দেন যেটা হলো 3য় শ্রেণী পর্যন্ত এরকম আমাদের ওই গ্রামের সফিউদ্দিন কিন্ডারগার্টেনে পড়াশোনা করতে থাকি। তারপর আমি আমার ফ্যামিলির সাথে আমাদের কুমিল্লা বড় উপশহরে চলে আসি আমার ফ্যামিলির সাথে। আর সেও একই সময়ে ওই আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে যে বস, ও ঠিকানাটা একটু বলতে পারেন, কোন এলাকা এটা? কুমিল্লা বরুড়া। বরুড়া 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 বরুড়া। বরুড়া থানা। তো আমি চলে গেলাম বরুড়াতে অন্য একটা স্কুলে ভর্তি হই, তখন ক্লাস 4-এ। তো একই সময় সেও ওইখান থেকে ছেড়ে কুমিল্লা কুমিল্লা সদর থেকে ক্যান্টনমেন্টে। তো খুব বেশি দূরে না কিন্তু কুমিল্লা সদর থেকে 10 কিলোর মতো দূরে। ওকে, তো ব্রাহ্মণপাড়া বরুড়া কি এগুলো কি পাশাপাশি? ব্রাহ্মণপাড়া তো হচ্ছে হাইওয়ের পাশে, ওকে, বরুড়া হচ্ছে আপনার লাকসামের সরি লালমাইয়ের পরে। লালমাইয়ের পর। ওকে, লালমাইয়ের পর। লালমাই দারুণ একটা জায়গা আছে, রিসোর্ট, পাহাড়ের মতো, খুব অদ্ভুত জি জি, জায়গা। লালমাই লেকল্যান্ড পাহাড়। লালমাই লেকল্যান্ড পাহাড়, তারপরেই বরুড়া। জি, দারুণ ওয়াইড একটা রোড করেছে Yes, yes. পাশে। এটা খুব সুন্দর জায়গা থেকে এসেছো তুমি নাকি? ওকে, তারপর যেটা হলো, সে একই সময় আমি যখন চলে আসি বরুড়াতে, সে একই সময় হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে যায়। তার ফ্যামিলির সাথে ওখানে 1-1.5 বছর থাকার পর সে আবার ওখান থেকে আবার ঢাকায় চলে যায়। তো এমনিতে নর্মাল চলতে থাকে, এরকম করে দীর্ঘ 8 বছর যাওয়ার পরে অনেকটা সিনেমাটিক স্টাইলে আমাদের আবার দেখা হয়, মানে বন্ধুত্বই জাস্ট, পরে আবার দেখা হয়। তো তার আগে বলে রাখি, আমাদের এটা হচ্ছে 2017 সালে ওখান থেকে শুরু হওয়া আর কি। তো 2017-তে তখন হচ্ছে ওর মানে হচ্ছে যে আমাদের একটা ফেসবুক গ্রুপ ছিল, আমাদের ওই ছোটবেলার কিন্ডারগার্টেনে চাইল্ডহুড ফ্রেন্ডস নামে একটা গ্রুপ ছিল। ওখানে হচ্ছে গ্রুপ ছিল কিন্ডারগার্টেনে? কিন্ডারগার্টেন না, তার পরে হয়তো এটা আচ্ছা, হয়েছিল। পরে। তো হচ্ছে ওই গ্রুপের মধ্যে হচ্ছে সে তার গালে হাত দেওয়া একটা ছবি আপলোড করছিল। তো ওইটা দেখে আমার কেমন জানি মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তখন আমি ওকে ফেসবুকে নক দিই, 17 সালের কথা এটা। নক দিই যে ওর বর্ণনা কি একটু দিবে তোমার মানুষের? যেমন গালে হাত দিয়েছিল সেটারই বর্ণনাটা কেমন দেখতে বা এই কি গোল বিষয়? গাল একটা মুখ, আমি অনেকটা মাঝে মাঝে ওকে বলতাম যে টমেটোর মতো লাগে। লাইক মুখটা একটু গোলগাল। গোলগাল। আর ওর বাম চোখে আবার একটা তিল ছিল, ওইটা এইখানে হ্যাঁ বাম চোখে, একবার চোখের চোখের ভিতরে ভিতরে তিল, জি, অর্থাৎ এই যে তিল, এটা আমি নিয়ে যে চোখের মধ্যে নিয়ে নিলাম। একবারে চোখের মধ্যে নিলাম। ওইটা হচ্ছে যে আর হাত এরকম, হাত এরকম। যাতা অবস্থা। তারপর শেষ। তারপর তো ওইটা দেখে ওর ভালো লাগলো। তারপর ওকে আমি মেসেজ দিলাম যে সে আমাকে প্রথম তুই তুই করে বলতেছে। আমি বলতেছি তুই তুই করে বলো কেন, তুমি করে বলো, আমার কেমন জানি লাগতেছে। তারপর আমি ওকে বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে, সামনাসামনি আসলে বলবো। তারপর এর কিছুদিন পর আমি কি একটা কাজের জন্য ঢাকা আসছিলাম, তখন ডেমরায় আমি যাচ্ছিলাম, ডেমরাতেই জ্যামে আটকা পড়ছি। তো ওই অবস্থা হচ্ছে যে আমার ছোটবেলার একটা ফ্রেন্ড নাফিজও আমাকে ফোন দেয় যে বলে রাখি নাফিজের আর ওর, আমার যে মানুষটা, ওদের একই বাড়ি। তো ফোন দিয়ে বলল যে দোস্ত, তুই কি ওর সাথে কথা বলতে চাচ্ছিলি, তোর ওই বান্ধবীর সাথে? সে তো এখন আসছে বাড়িতে, কথা বলতে চাইলে বলতে পারিস।
তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর ওর কাছে ফোনটা দিল। তারপর বলল যে হ্যালো কোন কেমন ক্লাসে তোমরা হ্যালো হ্যালো করছো? তখন তো হচ্ছে আমি ক্লাস 10 এ। এটা তো পরের ওকে ওকে, ক্লাস 10 এ চলে গেছো। ওকে, হুম। এটা তো হ্যালো অনেক বছর পরে গিয়ে দেখা আরকি। গ্যাপ দিয়ে। হ্যাঁ। ওকে। তখন আমি সে আমাকে বলল যে কিরে কেমন আছিস? তুই আমার সাথে কথা বলতে চাচ্ছিস, কি বলবি বল। পরে আমি হচ্ছে যে তখন আমি খুব লজ্জা পেয়ে গেলাম। মানে শুধু বললাম যে ভালো আছি এটা বলে আমি আর কিছু বলতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে আমি গাড়িতে আছি, কথা তেমন বুঝতেছি না। এটা বলে আমি ফোন কাইটা দেই। আমি বলছি পরে কথা বলবো। তোমার বুকের মধ্যে তখন ড্রাম বাজতেছে, মানে চাইলেও কথা বলতে পারছো না, এরকম অবস্থা। ঐরকমই জি। তারপর আমি আবার ঢাকার কাজ শেষ করে আমি বাড়িতে চলে আসি। তখন বুঝতে পারলাম তখন হচ্ছে রোজার মাস ছিল। 2017 তখন রোজার মাস। তখন বুঝলাম যে সে বাড়িতে আসছে। তখন আমি বাড়িতে আসার পরে হচ্ছে তখন আর কথা হয়নি ওর সাথে। রোজার মাস গেল। তার 2-2.5 মাস অতিক্রম হইল। তখনও আবার মনে, মনে হয়তো ভাবতাম যে ওকে কিভাবে কনভিন্স করা যায়। আমার সাহস হচ্ছিল না যে কিভাবে কনভিন্স করা যায়। কিন্তু ভাবতেইছি কিন্তু বলার সাহস হয়নি। তো 2-2.5 মাস যাওয়ার পরে হচ্ছে কোরবানি মাস যখন আসলো তখন ভাবলাম যে এবার এটার একটা বিহিত করাই লাগবে। তো যখন কোরবানি মাস ঈদ আসলো তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড। সে বর্তমান বাংলাদেশ বিমান নৌবাহিনীতে জব করে। তো ওকে দিয়ে হচ্ছে যে আমি ওদের বাড়ির পাশে যাই মানে প্রপোজাল করার জন্য। তো আমি কোন ক্লাসে তুমি? তখন ক্লাস 10 ই। আচ্ছা, এটা একই সাথের কাহিনী। বিহিত একটা করাই লাগবে। জি, তারপর হচ্ছে নৌবাহিনীতে জব করে। তো ওকে দিয়ে হচ্ছে যে আমি ওদের বাড়ির পাশে যাই মানে প্রপোজাল করার জন্য। তো আমি কোন ক্লাসে তুমি? তখন ক্লাস 10 ই। আচ্ছা, এটা একই সাথের কাহিনী। বিহিত একটা করাই লাগবে। জি, তারপর হচ্ছে তখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ওদের বাড়ির ওখানে যাই, ওই কিন্ডারগার্টেনের পাশেই। ওর সাথে আবার ওর একটা মেয়ে বন্ধু ছিল আর আমি আর আমার ওই বন্ধু। তো আমার বন্ধু আমার সামনে ছিল, আমি 10-15 হাত পিছনে। তাও আমার সাহস নাই যে ওরে কিভাবে প্রপোজাল করতে হয়। আমার বন্ধুই আমার প্রপোজাল আমার বন্ধু করে, ঠিক আছে, যে আমার হয়ে সে প্রপোজালটা করে, সাথে সাথে সে রাজি হয়ে যায়, সাথে সাথে রাজি হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে উপায় আছে, চেহারাটা কত কুচি। তারপর বয়স বোঝা যায় না বাপ, বয়সকে আদৌ হয়েছে না টেনে আছিস? না, এখন তো অনার্স 2য় বর্ষ। আরে কস কি বেটা, তুই তো এখনো কচি ভাব তোর ভেতর থেকে যায়নি। এই মুখগুলো, এই যে কচি কচি মুখগুলো আর এই যে অ্যাটিটিউড, এটার উপরে গোটা বাংলাদেশ ডিপেন্ড করতেছে। ও প্রেমের ভালোবাসার গল্প কোথায় নিয়ে যাবে আমি জানি না, বাট এরা অসম্ভব রকমের সম্ভাবনাময়। তারপর সে একটা অ্যাপ্রোচ করলো সেই ছেলেটি, বন্ধু, জি, অ্যাপ্রোচ করলো, নাই তোরে ভালোবাসে। জি, তুই কি তখন সাথে সাথে অ্যাকসেপ্ট করলো, আমিও তাকে ভালোবাসি। হ্যাঁ, এবার বলে দিল যে ওইরকমই অ্যাকসেপ্ট করছে। তারপর হচ্ছে যে আমাকে নাম্বার, নাইদের অবস্থা কি তখন শুনলি? খুব খুশি। খুশি মানে কি, লাভ দিয়ে কি লালমাই পাহাড় থেকে পড়ে গেলি নাকি? আচ্ছা, তারপর হচ্ছে আমার যেমন একটা অনুভূতি আছে যে আমি সাইকেল তুলে একটা বাউন্ডারির ভেতরে ফেলে দিয়েছিলাম কোন একটা ঘটনাতে, আনন্দে। ওই সময় রিফ্লেকশনটা কি ছিল মনের মধ্যে একটা, বাট প্রকাশটা কিভাবে হয়েছে? প্রকাশ কিছুই না। তারপর এখন বলতে পারতেছি না, যাই হোক। তারপর হচ্ছে সে একটা নাম্বার দেয়, নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করা শুরু হয়। তারপর ফেসবুক করে নতুন করে আবার শুরু হওয়া, রিলেশনে যাওয়া। আর ওই দিনটা ছিল যখন প্রপোজাল, ওই দিনটা ছিল আপনার 2017 7 সেপ্টেম্বর। আর আরেকটা কথা বলে রাখি, আমি এখন যাই বলবো আমার এখানে সবগুলো ডেট এক্স্যাক্টলি মনে নেই, কারণ হচ্ছে ডেট বলার দরকার না, আমরা ইতিহাসের কারণ পাঠ পড়াতে বসি না, আমাদের একটা ডায়েরি ছিল, আমরা শুধু ঘটনাটা শুনি। তবে আমার কাছে শুধু মনে হয় যে যখন অ্যাকনলেজ করে মেয়েটি যে আমিও তাকে ভালোবাসি, মানে তোর কিরকম হয়েছিল যে বিনা কারণে ঈদ একটা ফিল হচ্ছে, এরকম কি হয়েছিল? এরকম সবকিছু ভালো লাগতেছে, কি একটা থাবড় দিয়ে গেল, ভালোই লাগতেছে, মানে সবকিছুই ভালো, চা খাচ্ছে আগের চাইতে যেন টেস্টি মনে হচ্ছে, সবকিছুই ভালো, এরকম ফিল হচ্ছিল। ওকে, তারপর তো রিলেশন শুরু হলো। প্রথমে 1 মাসে হচ্ছে 1 মাসের মধ্যেই সে হঠাৎ করে, ভালোই চলতেছিল, 1 মাসের মধ্যেই সে আমাকে হঠাৎ করে একটা মেসেজ দিয়ে বলে যে তোমার সাথে আমার রিলেশনে আসার একটা পিছনে আর একটা কারণ আছে। কুমিল্লার সবাই কই, কুমিল্লার প্রচুর পরিমাণে লিসেনার এবং ভিউয়ার্স আমাদের সাথে কানেক্টেড থাকে। কুমিল্লার একটা জলজান্ত কচি মাল আমাদের সামনে উপস্থিত, তারা তার জীবনের কথা বলতেছে। কুমিল্লার ছেলে মেয়েদেরকে আমি কানেক্টেড বেশি বেশি করে দেখতে চাচ্ছি এই মুহূর্তে। তবে হ্যাঁ, অনেকে টেক্সট করতেছে স্বামীকে মেনশন করে, স্বামী মানে ওই স্বামী না, নাম স্বামী, লিখেছে শাহাদাত হোসেন, এবং প্রচুর পরিমাণে টেক্সট অলরেডি আসা শুরু হয়েছে।
লাড্ডু ফুট গায়া এমন বলেছে হাবিব, কারণ যখন শুনেছে যে সেও নাহিদকে ভালোবাসে তার দিলের লাড্ডুর প্রসঙ্গ সে হয়তো বর্ণনা করেছে। এগুলো আমি রংপুর থেকে শুনতে জানিয়েছেন জীবন, এবং প্রচুর লাভ রিয়াক্ট দিয়েছেন অন্তর মণ্ডল। ভালোবাসার মানুষগুলো এতেশাম জানিয়েছেন হাফিজ আহমেদ, ভালোবাসার কথা উল্লেখ করেছেন অনেকেই। সো প্লিজ আপনাদের আমরা এই কমেন্টস জারি থাকুক, লাইক দিন, এবং অফকোর্স সবচেয়ে জরুরি যে শেয়ার করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। তারপর প্রথম 1 মাসের মাঝখানে সে হঠাৎ আমাকে একটা নিউজ দেয়, সেটা হচ্ছে যে আমাকে বললো যে তোমার সাথে রিলেশন হওয়ার একটা রিজন আছে, মানে পিছনে আরো একটা কারণ আছে। আমি বললাম যে কি? তখন বললো যে আমার এর আগে একটা রিলেশন ছিল অনেক আগে। টেনের গল্প বা আগে কোথায়? মানে আগে বলতে হচ্ছে 5-6 তার 1-1.5 বছর আগে আর কি। আচ্ছা, তখন হয়তো বা সে 9-এ পড়ে এরকম। ওকে, তারপর তো বললো যে আমি ওই ছেলের সাথে ভালোবাসতাম, কিন্তু ওই ছেলে আমার সাথে প্রতারণা করে চলে যায়, যার কারণে হচ্ছে আমি ওই রিলেশনটাকে ভুলে গিয়ে মানে ওই কষ্টটা করার জন্য নাকি চিন্তা করছে, আমারটা অ্যাকসেপ্ট করে, এরকমই একটা কথা বলতেছিল। তখন আমি ওইটাকে অতটা মাইন্ডে নেই, আমি নরমালি ব্যাপারটাকে নেই। তারপর হচ্ছে আমি মনে মনে ভাবতে থাকি যে যেটা হওয়ার হয়েছে আমি তো ঠিক আছি, নিকাল পাড়া না, এখন ওগুলো ভাবলে যে মনে কষ্ট লাগে। এখন হচ্ছে যে ভাবলাম যে আমি আমার মতো করে ওকে আমার মতো করে ফেলবো ভবিষ্যতে, মানে ওকে চাচ্ছে এরকম কিছু আর কি। যার কারণে আমি ওকে আর কিছু বলি নাই এই ব্যাপারে। তো ভালো যাচ্ছিল। আর 3-4 মাস পরে আবার ওর বার্থডে ছিল 27 ডিসেম্বর। তখন হচ্ছে বার্থডেতে হচ্ছে কি করব, মানে সে আবার তখন ঢাকাতে। তখন আমি কি করলাম, বাসা থেকে কাউরে না বলে ঢাকায় চলে যাই, ওদের বাসার সামনে যাই। অনেক ছিল যে মানে ওর জন্য একটা কিছু নিয়েও যাই যে এই জিনিসটা গিফট করব, কিন্তু কথা হচ্ছে যে ওই দিন ওর আব্বু ছিল বাসায়, বাসা থেকে বের হইতে পারেনি। তারপর মন খারাপ করে আমি আমার এক আত্মীয় বাসায় চলে যাই। ওইখানে রাতে থেকে আমি আবার সকালে আবার বাসায় ফেরত চলে আসি। ওই দিনটার জন্য আবার মন খারাপ ছিল আমার। তারপর তখন প্রথম 1-1.5 বছর হচ্ছে আমরা গ্রামে বেশি দেখা হতো, কারণ হচ্ছে যে তখন আমি ছিলাম কুমিল্লাতেই ফার্স্ট দেখা। তখন আমার কলেজে হচ্ছে বগুড়াতেই। তখন হচ্ছে প্রথম দেখার কথা মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে ওইটা পরে আসতেছি। হ্যাঁ, ফার্স্ট ডেট হচ্ছে আমাদের গ্রামে। সেটা হচ্ছে এই সে হচ্ছে যে প্রথমে 1-1.5 বছরের মধ্যে যেটা হতো, সে ঢাকা থেকে ঈদে যখন আসে বা ওদের ফ্যামিলি ইভেন্টে যখন আসে, তখন হচ্ছে যে দেখা হতো গ্রামের বাড়িতে। কিভাবে হতো, ভোরবেলা বের হতো আমরা, যেহেতু গ্রামের সামাজিক পরিস্থিতি কিন্তু মানে ছোট্ট একটা জিনিস অনেক বড় ভয়ঙ্কর হয়ে যায়। যেমন একটা ছেলে একটা মেয়েকে যখন গ্রামে একসাথে দেখবে, বলবে যে কোন বাড়ির, কোন ঘরের, কোন বাসার, আজাইরা পেঁচাল শুরু হয়ে যাবে। তখন হচ্ছে ওইটা চিন্তা করে ভোরবেলা হচ্ছে 4টা 5টা কি 6টা বাজে ভোরবেলা বের হইতাম, যাতে কেউ না দেখে, এই টাইপের। তো এইভাবে অনেকদিন দেখা করতাম ভোরবেলায় গ্রামে। তো এরকম দেখা হওয়ার পরে হচ্ছে এবার একটু জলদি করে বলি। তারপর হচ্ছে যে আমাদের এভাবে যাওয়ার পরে তার আমি তখন ইন্টার শেষ করে ফেললাম 2019-এ। তখন হচ্ছে যখন আমি ইউনিভার্সিটির জন্য এডমিশন নিব, কোচিং সেন্টারে ভর্তি হয়ে ঢাকায় উত্তরাতে বিএনএস সেন্টার। তখন আমি উত্তরাতে আমার খালামণির বাসায় থাকি। তখন নতুন অবস্থায় হচ্ছে 19-এ যখন ঢাকায় গেলাম, তখন হচ্ছে যে এই যে কোচিং সেন্টারে পড়াশোনা ওইদিকে চলতেছে, আর পাশাপাশি হচ্ছে যে ওর সাথে আবার নতুন ঢাকায় দেখা হওয়া শুরু। এবার আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বাড়তে থাকে, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ। হ্যাঁ, দেখা সাক্ষাৎ হচ্ছে। ঢাকায় হচ্ছে যে বিভিন্ন স্পট গুলো সব জায়গায় ঘোরা হচ্ছে। তো তার এখানে আর একটা বলি, ঘোরা নিয়ে একটা বলি, সেটা হচ্ছে 2019-এর মেয়ের দিকে মেবি। তখন হচ্ছে আমি ওই দিন জ্বর ছিল উত্তরাতে, তো সে আমাকে দেখার জন্য। উত্তরা জ্বর ছিল না তোর জ্বর ছিল? তোর জ্বর ছিল উত্তরাতে তখন ছিলাম আর কি। তো হচ্ছে ওর বাসা ছিল আবার কমলাপুর। তো কমলাপুর থেকে সে আমার জন্য জ্বর শুই না আমার কাছে চলে আসছে দেখতে। পরে দেখার পরে এই হাউস বিল্ডিং থেকে আবার হচ্ছে আমরা আবার দিয়াবাড়ি চলে যাই ঘুরতে। তো দিয়াবাড়ি গেলাম। ফুল ছিল তখন, মানে জংলা টংলা এগুলো ছিল কিনা? ছিল। তারপর দিয়াবাড়ি গেলাম। তারপর সে আবার আমার জন্য অনেকগুলো গোলাপ নিয়ে আসছিল, অনেকগুলা। তো গোলাপটা হাতে নিলাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘোরার পরে হচ্ছে যে আমি এই গোলাপগুলো আবার ওর হাতে দিই। বললাম যে
থ্যাংক ইউ, বাট হচ্ছে তুমি এটা নিয়ে আমি বাসায় যেতে পারবো না, সমস্যা আছে, তুমি কষ্ট করে এটা তোমার কাছে রেখে দাও, এটা নিয়ে আমার উপর রাগ করছে। তো তখন স্বাভাবিক রাগ করবে, ছেলের ভূমিকায় তুই ছিলি না, ও ছিল। তখন এটা নিয়ে রাগ করছে, আমি তখন বুঝতে পারি নাই। তো যখন আমি বাসায় চলে আসলাম, সেও বাসায় গেল, বাসায় গিয়ে ফোন অফ, এই মানে রাগ এটা নিয়ে ফোন অফ। একদিন, 2 দিন, 3 দিন পরে হচ্ছে যে আমি ওর আম্মুর নাম্বারে ফোন দেই, মানে আমি আবার এরকম হতো যে ওরে যখন না পাই ওর আম্মুর নাম্বারে ফোন দিয়ে দেই, মানে বাসায় তখন একটা বুঝবে যে আমি খুব, তখন হচ্ছে যে না, তুই কোন পৃথিবীর যে তুই ফুল নিয়ে বাসায় যেতে ভয় লাগে, তোর আর কোনো মাধ্যম জানা নাই? কেমনে বললি একটা তোর, বুঝলাম না ব্যাপারটা। মানে এগুলো নিয়ে বাসায় গেলে যদি দেখে খালামণি বা, আরে বেটা তুই পাশের দোকানে দিয়ে যা, হুক তো আর দেখতেছে না। ওকে, তারপর হচ্ছে এই কোথায় জানাছিলাম, ওই যে ফুল নিয়ে যাওয়ার কথা হলো, সে ফোন ধরে না, জি জি, আর মাকে তখন ফোন দিলি? জি ফোন দিলাম। তারপর হচ্ছে সে তখন আবার রিপ্লাই দেয়। তখন হচ্ছে ওই দিন আমি ওর সামনে অনেক কান্নাকাটি, মানে একটা ছেলে হয়ে অনেক কান্নাকাটি, বলতেছে তুমি 2-3 দিন কথা বলো না, আমার কি অবস্থা গেছে এই সেই। তখন সে বুঝতে পারছে যে আমি ওকে কতটা মানে রিয়েল লাভ করি, এই টাইপের একটা কিছু। তখন সেও সরি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, সরি, আর কখনো এরকম করবো না, এত রাগ দেখাবো না, এই টাইপের কথাবার্তা। তারপর হচ্ছে এরকম করে এর আবার 2 দিন পরে আবার হচ্ছে যে আমি যেহেতু সে একটু আমার উপর রাগ করছে, বলতেছে যে চলো আমরা আবার দেখা করি কমলাপুরে রেলওয়ে স্টেশনে। তখন আবার যাই, সে আবার আমার জন্য ওই দিন কমলাপুর যেদিন যাই ওই দিন হচ্ছে আমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসে নিজের হাতে, খুবই ভালো লাগছে খাবারটা। তারপর হচ্ছে সেও, তাকেও আমি খাওয়াই দেই। তারপর কিছুটা খাবার বাকি ছিল, এবার একটা ক্ষুধার্ত একটা ব্যক্তিকে পরে এটা দিয়ে দিই। তো যাই হোক, এরপরে হচ্ছে যেটা হলো এভাবে চলতেছিল। দেন হচ্ছে তুই পরীক্ষা দিতে আসিস না, 2-1টা ভুলে গেলে কোনো ব্যাপার না, বলতে থাক। একটু কি ওর সাথে কথা বলে ঠিক করবি যে না, কি না। ছিল ওই সময়? ও লেখা আছে তো দেখ। ফুল প্রিপারেশন নিয়ে নাই না, জরুরি না সব মনে করে বলতে হবে। পায়েসটা জরুরি, খেয়ে ফেলছে সেটা জরুরি। তুই চৌথা দেখতেছিস কেন? নকল টকল করার অভ্যাস আছে নাকি পরীক্ষাতে? হ্যাঁ, তারপর কি জানি, ওই যে পায়েস খাইছস, কিছুটা বাঁচলো, তখন ক্ষুধার্তকে দিয়ে দিলি। টেস্টটা তো বেশি ভালো ছিল না, বাট কষ্ট করে জোর করে খাইছিলি। শেষ পর্যন্ত শেষ করতে না পেরে ওটা ক্ষুধার্ত মানুষকে দেওয়া, তাই তো? জি টেনশনের কোনো কারণ নাই না, নিজের জীবনের কথা কিছু বাদ দিয়ে গেলে সমস্যা নাই। তারপর তারপর মেয়েটি চলে গেল, তারপর তো বাসায় চলে আসলাম। এরপর শুধু হচ্ছে পায়েসই খাইছিলি তাই না? জি মানে পায়েস বানাতে লাগে চাল, চিনি, দুধ টুধ দিয়ে, ওটাই শুধু খাইলি। জি খেয়ে কিছুটা অসম্পূর্ণ ছিল, ক্ষুধার্ত মানুষকে দিলি, দিয়ে চলে গেলি। ওকে, তারপর হচ্ছে আর যেটা হতো আমাদের হচ্ছে যে ঢাকায় তারপর 2000 সালে মনে করারও দরকার নাই, এটা কোনো পরীক্ষার ক্লাস না, বাদ দে, ফরগেট ইট। তারপর কি হলো মেয়েটির সাথে? আচ্ছা, তারপর হচ্ছে কেন পায়েস করলে এই জন্য মাইন্ড করলো? না না, তাহলে এটা না। একজন কমেন্ট করেছে যে মুখস্থ প্রেম নাকি, অনেকটা মনে হচ্ছে মুখস্থ করে এসছে। মানে না, তুই মনে আসতেছে ভাবতেছিস, না, তুই ভাবতেছিস যে এত গভীর একটা সম্পর্ক, একটা লাইনও যেন বাদ না পড়ে যায়, একটা ঘটনা বাদ না পড়ে, এরকম চিন্তা করতেছিস কি? না, আমি হচ্ছে যে এই পরবর্তী যা মনে আসতেছে না, এই জন্য যে অনেক বছর হয়ে গেছে, 5 বছর 4 বছর 8 মাস তো আমাদের আবার ডায়েরিতে সবকিছু লেখাও ছিল, তো ওই ডায়েরিটা সে ছিঁড়ে ফেলে। ওকে, ডান। তো তুই শর্ট কর, শেষের দিকে কি হলো সেটা বল। আচ্ছা, তারপর হচ্ছে আমি 2022-এর শেষের দিকে আসি। তখন আর আমি হচ্ছে যে ওকে তো আমার সহধর্মিনী ভাবতাম, মানে ওর কখন কি লাগতো, মানে বিপদে আপদে সব গাছকে সাক্ষী রেখে বিয়ে করিস নি তো আবার? না, এখন মানে থেকে তুমি আমার এরকম বউ। মনে করতাম যে আচ্ছা, নাকি ট্রেন? তারপর মনেই করতে, অন্য কিছু তো আর না। তো আমি বলে রাখি, আমরা দুজনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের স্টুডেন্ট, সেই ইডেন কলেজ, আমি হচ্ছে বাংলা কলেজ। তো আমি কলেজ থেকেই মাঝে মাঝে কলেজ
গ্যাপ দিয়ে হচ্ছে ওর কাছে যেতাম। কারণ হচ্ছে যে ও একা বাসায় যাবে, এটা আমার কাছে ভালো অনেক লাগতো না। কষ্টকর একটা আমি ওকে দিয়ে আসবো এরকম একটা ইয়ে ছিল। স্বাভাবিক। তো প্রতিদিনে ওকে হচ্ছে আমি বাসা থেকে কলেজ থেকে বাসায় দিয়ে আসি, এরকম একটা পরিস্থিতি। তারপর আর হচ্ছে যে আমাদের ঢাকায় হচ্ছে আপনার লালবাগ বলেন, টিএসসি, কিছু বাদ রাখিস না। রমনা, কোনো কিছু বাদ রাখিনি। আর সে আবার হচ্ছে যে যখন দেখা করলে সে আবার হচ্ছে অতটা ভোগ বিলাসী মেয়েও ছিল না যে এত খরচ করবে কোন রেস্টুরেন্টে যাবে, ওই রকমও কিছু না। যখন আবার এই রিক্সা নিতে মেয়েগুলো চাইতাম, কোথায় তৈরি হয় রে? যখন রিক্সায় উঠতাম তখন আবার সে বলতো যে রিক্সা ওঠা লাগবে না, প্রয়োজনে হেঁটে যাবে। এমনকি কখনো কখনো ইডেন থেকে আমরা এই গুলিস্তান কি জানি বলে স্টেডিয়ামের এখানে পর্যন্ত হেঁটে আসছি, কমলাপুর পর্যন্ত হেঁটে আসছি। এমনও দিন গেছে, পা ব্যথা হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে। এমনি কেন তোর পকেটে টাকা খরচ হবে তাই? হ্যাঁ, এরকমই চিন্তা করতো। তারপর খুব ভালো মেয়ে। তারপর হচ্ছে আমি অনেকটা তোদের সম্পর্কটা কোন দিকে গেল? শেষের দিকে? জি, অসুবিধা নেই। শেষের দিকে চলে আসতেছি। তারপর হচ্ছে 2022-এর এই যে আমি এই রোজার ঈদের কথাই বলি। রোজার ঈদের সবকিছু তো তখন সবকিছু ঠিক আছে, সেও আমাকে আমিও ওকে, এই টাইপেরই। তো এই রোজার ঈদের 7 দিন আগের একটা ঘটনা, সেটা হচ্ছে আমি তখন আমি আবার হচ্ছে আমার মামার এখানে বর্তমানেও যে আমি একটা বিজনেস করতেছি, পার্ট টাইমের মতো পড়াশোনা চলতেছে, ওইটাও চলতেছে। তো 7 দিন আগে হচ্ছে যে কাস্টমারদের প্রচুর চাহিদা, যার জন্য হচ্ছে সে মানে তখন হচ্ছে আমাকে একটু কম, আমি ওকে একটু কম সময় দিতে পারতাম। যে সে তো চাইতো যে আমি ওকে অনেক মোহাম্মদ সুজন লিখেছেন যে মনে হয় পায়েস খেয়ে সবকিছু ভুলে গেছেন। গুরুকে আজ হিরুর মতো লাগতেছে, হিরো আলমের মতো লাগতেছে। নাটক থেকে আছে জানিয়েছেন নীরব কথা। এবং সাজিদুল ইসলাম নিশাত লিখেছেন যে শাহরুল ইসলাম থ্যাংক ইউ ভাই, চলেন পায়েস খাই। আহা হা হা, কি চলতেছে আমাদের পেজে। তারপরে শাহিদুল ইসলাম নিশাত লিখেছেন যে শাহরুরকে মেনশন করে, এনিওয়ে ওয়াও 7 কলেজ স্টুডেন্ট, গুরু বনবাসীদের জন্য কিছু একটা করা যায় কিনা প্ল্যাটফর্ম থেকে। এই রিকোয়েস্টটা বহুবার আসতেছে, এই টেক্সট, সেটা আমি দেখতেছি। নেট খুব জ্বালাচ্ছে এমনটা জানিয়েছেন, হয়তো নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম হচ্ছে। নাইদ ভাইকে একটু পানি খেতে দিন। সবাই কেমন আছেন জানিয়েছেন সুজন, মোহাম্মদ সুজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার কথা রেসপন্স করে প্রচুর টেক্সট করতেছেন। বাট আমি শেয়ার করার কথাটা বারবার বলছি, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে আমাদের প্রোগ্রামের কথা বহু মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM এর ফেসবুক ফ্যান পেজ লাইভ এট দ্য সেম টাইম ঢাকা FM এর ফ্রিকোয়েন্সি মডেল 90.4 থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন। তারপর নাই জি, যেটা বলতেছিলাম, ঈদের 7 দিন আগে থেকে কাস্টমারদের অনেক চাহিদা থাকার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আমি তখন ফুল টাইম কাজ করতে হতো পার্ট টাইমের জায়গায়। যার জন্য হচ্ছে আমি ওকে সময় দিতে পারতাম না, যে সারাদিন কি করছো, খাইছো, নামাজ, এই সেই সবকিছু কথা বলতে পারতাম না। তো এই 7 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, 24 ঘন্টার মধ্যে আমি 17-18 ঘন্টায় ব্যস্ত ছিলাম, এরকম অবস্থা। তো সেইটাকে অবহেলা হিসেবে দেখছিল আর কি। বাবু খাইছো এটা হয়নি, তাই এটা হয়নি যে। ওকে, তো বাবু খাইছো 7 দিন যাওয়ার পরে হচ্ছে তখন তো আবার রোজার ঈদ চলে আসলো। রোজার ঈদে যখন গ্রামে যাই, এইবার সে গ্রামে গিয়ে আর দেখা করতে চাচ্ছে না। কেন? এই যে একটা রাগ, মানে আমি টেক কেয়ার করিনি, এরকম একটা রাগ। তখন আমি বললাম যে কি হয়েছে, এবার দেখা করবো না? বলতেছে যে একটু রাগারাগি। তারপর আবার বলতেছে যে না কলিজা, তুমি না ভালো, এবার দেখা না করি। কে কয়? এবার সেই না কলিজা, হ্যাঁ কলিজাই বলে। তোরে কলিজা করে সম্বোধন করে? জি, বলে আজকালকার ছেলে মেয়ে। তারপর হচ্ছে তুমি না ভালো, ঢাকায় গিয়ে দেখা করি, এখানে গ্রামের পরিস্থিতি অত ভালো না, আমরা এতদিন দেখা করছি কখনো দেখি নাই। তুই বললি না বহুকাল পায়েস খাওয়া হয়নি? তারপর হচ্ছে তুই তো কিছুই বলতে পারিস না। আচ্ছা, আমাদের বন্ধুরা লিখছেন যে নাহিদ বোধহয় নার্ভাস, তুই গুছিয়ে বলতে পারছে না। না ঠিক আছে, এরপর লিখছে মনে হয় ভাই একটু ভয় পেয়েছেন। ভয় পাইছিস? হ্যাঁ, এবং কেউ কেউ বলছেন ভাইকে একটু পানি দেন। পানি খাবি? চলবে, না লাগবে। আচ্ছা, ঠিক আছে। কেউ কেউ বলছেন যে ইন্টারনেটের জটিলতা, ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, ভয় লাগতেছে তো। না ঠিক আছে। আমার স্টুডিওতে এসে ভয় লাগবে কেন? কারো কারো দুঃখ রয়েছে যে সে তার প্রিয়জনকে এখনো কলিজা বলে ডাকতে পারে নাই, সেই দুঃখ তো তার রয়েছেই। দাঁড়া, অনেকেই বলে নাই, এটা মন খারাপের কিছু নেই। ভয় লাগতেছে কেন? নাই
আমি এত ভালোবাসি আমি তোদের সবাইকে, এখানে ভয়ের তো কোনো সুযোগ নাই। এই যে এক বুক মানে 5000 হর্স পাওয়ার তোকে ট্রান্সমিট করে দিলাম, ভয়ের আর কোনো সুযোগ নাই। সারা জীবন এবার বারাক ওবামার সামনে প্রেজেন্টেশন দিতে তোর আর ভয় লাগবে না। ওকে ডান? নাই জি ওকে, পায়েস খাওয়ার গল্প শুরু কর। আবার পরে কবে পায়েস খালি? তারপর আবার তুই যখন- টাকা বন্ধ করতে বেটা, বন্ধ কর। Sorry. চৌথা যখন মারা, হচ্ছে- এটা তোর ছোটবেলার স্বভাব নাকি? যখন হচ্ছে আমি গ্রামে মনে করে এবার- কিচ্ছু বলতে হবে এবার- না, এবার হচ্ছে যে সে মনে করে কিছু বলতে হবে, যা মুখে আসবে তাই বল। জি, জি, জি। হ্যাঁ পরে তো এবার গ্রামে সে দেখা করতে চায় না, বলছে পায়েস যে খাওয়া হলো না গ্রামে? জি বললো যে ঢাকায় গিয়ে দেখা করি। ঢাকায় পায়েস খাবো। তারপর হচ্ছে এর একদিন পরে সে ঢাকায় চলে গেল, আমি লাজুক ছেলে মনে হচ্ছে, এমন জানিয়েছেন শরীফুল। আসলেই তাই, একটু লাজুক, আর এর জন্য ওকে অনেক বেশি মিষ্টিও দেখাচ্ছে। এবং যেটা বলছিলাম যে এইসব কচি কচি ছেলে পেলে এদের উপরই গোটা বাংলাদেশ নির্ভর করতেছে, ভবিষ্যতের বাংলাদেশ। নাই তারপর বল। তারপর ঢাকা চলে আসলাম আবার ঈদের পরে, তখন তো আর দেখা হয়নি। তখন আমি বললাম সেও বললো যে যেহেতু পরে ঢাকায় গিয়ে দেখা করি, এবার গ্রামে দেখা না করে আমি ওইটাই মাথায় রেখেই ঢাকায় চলে আসি। তারপরে 3 দিন যাওয়ার পরে হচ্ছে আমি তাও কি একটা কাজের জন্য ব্যস্ত ছিলাম, তো তখন হচ্ছে যে একদিন রাত 3 দিন মানে এই রোজার ঈদের 3 দিন পরে হচ্ছে আমি ওকে রাত 10টা বাজে আমি ওকে মেসেজ দিলাম যে তাজউদ্দিন আহমেদ লিখেছেন 100+ শেয়ার টুডে। থ্যাংক ইউ তাজ, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আমি ওকে মেসেজ দিলাম যে আমি আমার মামা মামানির সাথে একটা বাইরে যাচ্ছি, তোমার সাথে একটু পরে কথা বলি। মানে ওকে বললাম যে তোমার সাথে একটু পরে কথা বলি, একটু ব্যস্ত আছি। তো মামা মামানির সাথে ওই কাজটা সেরে আমি যখন বাসার দিকে ফিরবো, তখনই দেখি বিশাল একটা মেসেজে লিখলো যে তুমি অনেক বড়ই একটা মেসেজ বললো যে তুমি তোমার দুনিয়াবি ব্যস্ততা নিয়ে থাকো, বিজনেস নিয়ে থাকো, তোমার পায়েস খাওয়ার সুযোগও তোমার আর হবে না। তোমার তো আমাকে টেক কেয়ার করার দরকার নেই, এটা বলে ব্লক করে দে, তোমার সাথে আমার কথা বলার দরকার নেই, এটা বলে ব্লক করে দে। তখন আমি একটু মুচকি হাসলাম যে মেয়ে মানুষ রাগ দেখাইতেই পারে, স্বাভাবিক। এখন তো হাজবেন্ড ওয়াইফও কত রকম কত কিছু হয় না, একটু রাগ দেখাইতে পারে, একটু পরে আবার ঠিক হবে। তখন আবার ব্লক দেওয়ার পরে কিন্তু ব্লক মেসেজ দেওয়া যায়, ব্লক মেসেজে কিন্তু দেখা যায়। তখন আমি ব্লক মেসেজে এটাই রিপ্লাই দিলাম যে 2 দিন পরে দেখবো যে নিজে এসে কথা বলতেছে, এরকম একটা কিছু। 2 দিন গেল, 3 দিন গেল, আর যোগাযোগ করে না। 8 দিন হয়ে গেল, যোগাযোগ নেই। তখন আমি ভাবলাম যে কি করা যায়। তারপর হচ্ছে আমি ওর ইডেনে চলে যাই, ওর ইডেন কলেজে চলে যাই। কারণ হচ্ছে যে যেহেতু আমি সবই জানতাম, কখন ক্লাস হয়, ক্লাস শিডিউল আমার জানা ছিল, কি বার ক্লাস হয়। তখন আমি ইডেনে চলে যাই। তো ওই দিন ওকে আমি পাই নাই। আমি সকাল 8টা, ওদের হচ্ছে যে নর্মালি হচ্ছে 8টা-9টা বাজে ক্লাস শুরু হয়, 1টা কি 2টার দিকে ক্লাস শেষ হয়ে যায়। তখন আমি ইডেনে গেলাম। কামিল আহমদ লিখেছেন আহারে সর্বনাশা পায়েস। হ্যাঁ তারপর বল। ইডেনে গেলি? হ্যাঁ ইডেনে গেলাম। তারপর হচ্ছে সকাল থেকে ওই দুপুর পর্যন্ত ওকে আমি পাইনি। তখন হচ্ছে আমি মন খারাপ করে বাসায় চলে আসি। তারপরে হচ্ছে 18 তারিখ বুধবার আমি আবার যাই। তার মাঝে দিয়ে আবার একটু বলি, তার আগে 18 তারিখের আগে মাঝে মাঝে কিছু টেক্সট নিব, মনে কিছু নিস না। জি। সে তো লিখেছেন যে গুরু আপনি কি খেজুরের গুড়ের পায়েস খাবেন? অফকোর্স খেজুরের গুড়ের পায়েস, আই লাভ ইট, বাট দুধ যেন থাকে। তারপর বল। তো ওই দিন আমি ওই ইডেন থেকে আমি যখন বাসায় আসি, তো ওই দিন রাতেই না জানি তারপর দিন হচ্ছে সে মেসেজ দেয় যে কি হয়েছে, তুমি এরকম এত বারবার ফোন দিচ্ছ কেন? পরে আমি বললাম আচ্ছা সরি। তো কতদিন পর? ইডেন থেকে যেদিন মানে আসি, কতদিন, ওই যে গ্যাপটা কতদিন? 9 দিন। 9 দিন। এই প্রথম এত বড় গ্যাপ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকমই হবে। তো হচ্ছে আমি ওকে বললাম যে সরি, তো এত রাগ করতে হয় না, হয় কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম। এখন হচ্ছে সেইটা বলার পরে হচ্ছে সে আমাকে বলতেছে নাহিদ তুমি এখন মেসেজ দিও না, আমার ভাইয়া এখন মেসেজ দেখতেছে। তখন আমি বললাম যে তোমার ভাইয়া তোমার প্রাইভেসি কেন দেখবে? তোমার আইডি পাসওয়ার্ড এগুলা কি তোমার ভাইয়ার কাছে থাকবে? এটার মানে কি? কখনো তো এরকম হয়নি। আর তোমার এটা বলার পরে হচ্ছে সে এর 2-3 মিনিট পরে হচ্ছে একটা মেসেজ, ওখানে হচ্ছে লেখা নাহিদ তুমি কি আমার বোনের জীবনটা নষ্ট করতেছো? তুমি কি চাও তোমার আব্বুকে এখন ফোন দিব? কারণ ওরা সে জানতো যে আমি আব্বুকে ভয় পাই। তখন হচ্ছে যে আমার যে বোনের জীবনটা নষ্ট করতেছো, তুমি কি এটা ওর তোমার ভাই আব্বুকে- মেসেজ লিখতেছে নাকি? হ্যাঁ ভাই মেসেজ লিখতেছে। Okay. বাট এটার পিছনে আরেকটা রিজন আছে, আমি পরে বলতেছি এটা। Okay.
তো একটু শেষের দিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এটা লেখার পরে হচ্ছে লিখছে তোমার আব্বুকে কি জানাবো, তোমার ভাইয়া কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি। হুম। তখন আমি হচ্ছে ওইটা সিন করে আছে, ভয়ে আমি আর রিপ্লাই দিচ্ছি না। তো এর 2 মিনিট পরে আবার হচ্ছে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে আমি ভাবলাম যে তার মানে হচ্ছে বাসায় কোনো একটা সমস্যা হয়েছে, আমাদের ব্যাপার হয়তো বাসায় জানছে, যার কারণে হচ্ছে আমাদেরকে বাসায় সমস্যা হওয়ার কারণে হচ্ছে শরীফুল অনেক- লিখেছে ভাইয়ার কথাগুলো শুনতে ভালো লাগছে, আমারও কিন্তু ভালো লাগতেছে। খুব সাধারণ একটা ছেলের গল্প শুনতেছি, খুব নিষ্পাপ দেখতে এমন একটা ছেলের গল্প শুনতেছি, একেবারে কচি, এখনো ফুল ফুটেনি, কলিগ অবস্থায় আছে এমন একটা ছেলের গল্প শুনতেছি বলে আমার মনে হচ্ছে। আমাদের বয়স যখন একেবারেই পড়ন্ত বিকেলে, তখন এই ছেলেগুলোকে দেখলে অনেক মায়া হয় এবং ভালো লাগাও কাজ করে। আমি জানি না যে ওর জীবন এখন কোন পর্যায়ে আছে, কিন্তু নাহিদ- আপনার পড়ন্ত বিকেলে না, আপনি বারবার নিজেকে এইভাবে বয়স্ক প্রমাণ করতে চান। গুরু, আপনি এখনো তরুণ। আমরা যারা দেখছি, আমরা এমন অনেক কমেন্ট আছে, আমরা গুরু সেটা ইগনোর করে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। এটা তুই বলবি কারণ তুই প্রডিউসার, গুরুকে তোর শো চালানোর জন্য আমাকে এই আমি visible, রাখতেই হবে। গুরু এটা ভিজিবল, আমরা দেখতেই পাচ্ছি এখানে সবাই। গুরু যেমন ব্যক্তি গুরুকে প্রশংসা করেন, সেখানে কেউ বলেনি যে গুরু আপনাকে অনেক বয়স্ক দেখাচ্ছে, কখনোই সেটা আমি দেখিনি। বাট ওর একটা জিনিসগুলো আমাকে আসলে আজকে প্রভাবিত করতেছে জুয়েল। জি। আমি অনেক প্রশংসা করি মানুষের, অনেক সময়ের জন্য অনেকে হয়তো মিলাতে পারে না। নাহিদের যে জিনিসটা আমাকে আজকে সত্যি প্রভাবিত করতেছে, নাহিদকে অসম্ভব রকম ইনোসেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, বেটার হয়তো পজিটিভ দিকই এমন। আমি পুরো ব্যাপারটা নিয়ে হতাশ, যার কারণে আমি এখন অনেক কিছু মনেও করতে পারতেছি মনে না, করতে serious। হবে না, চোথা মারিস না, নকল করা তো তোর স্বভাব। এই হাতটা তো নকল করে লিখে লিখে পাতলা করে ফেলছিস, এই চোথা মারা বন্ধ কর, নিজে থেকে যা মনে আছে তাই বল। তারপর হচ্ছে- আর ওকে দেখে আমার ওই যে বললাম যে অনেক বেশি ইনোসেন্ট মনে হচ্ছে। এই বেটাগুলোর একটা স্বভাব আছে, আমাদের ছেলেদেরকে দেখলেই টাফ মনে করছে, সবাই সাবধানে থাকছে, আর এদেরকে দেখলে হয় যে তো লক্ষ্মী টাইপের ছেলে, আর এই ফাঁকে দেখা যাচ্ছে পায়েস খেয়ে চলে যায়। ওকে বল তারপর। তো ব্লক করে দিয়েছে। তখন আমি ভাবলাম যে বাসায় হয়তো আমাদের ব্যাপারটা নিয়ে জানাজানি হয়েছে, আমি এখন এটা বাড়াবাড়ি না করে আমি আবার চলে গেলাম। তারপর দিন বুধবার ছিল, 18 তারিখ, এই যে 18 মে, গত মাসেই 18 মে হচ্ছে আবার হচ্ছে ওর ইডেনে চলে যাই। চলে যাওয়ার পরে ওই দিনও আমি সেম টাইম, এই সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়াইছিলাম, তাও সে আসে না। আমি আবারও বাসায় চলে আসি। দেন হচ্ছে আমি 21 তারিখ শনিবার, যেহেতু ক্লাস শিডিউল আমার জানা ছিল কখন কি, 21 তারিখ শনিবার আমি আবার যাই ইডেনে। সেদিন আবার প্রচুর বৃষ্টি ছিল। এবার কিন্তু অনেক বড় গ্যাপ তোর সাথে সম্পর্ক, একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, অনেকটা গ্যাপ চলে আসছে। ওই যে অবহেলা জিনিসটা, এটাই মনে হচ্ছে মেইন প্রবলেম। তখন শনিবারে এখন 21 তারিখ শিখছিস না, দুনিয়াতে দেখতেছিস না কি হচ্ছে, ফেসবুক বিভিন্ন এগুলোতে স্ক্রল করিস, বাবু খাইছো, এটার উপরেই সম্পর্ক টিকে আছে। আর তুই সেখানে মা মামের কথা শুনতে গিয়ে ওর সাথে কমিউনিকেশন করিসনি, ফুল নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাস না, বলে যে না বাড়িতে দেখে ফেলবে। তারপর 21 তারিখ যখন আমি ইডেনের সামনে যাই, তখন ছিল অনেক বৃষ্টি ছিল। আমি বৃষ্টি দিয়ে ভিজে হচ্ছে ইডেনের সামনে দাঁড়ায় থাকে। আর ইডেনে তো সব মহিলা, তো মেয়ে, তখন হচ্ছে মেয়েদের এত এত মুখ, এগুলো দেখে হচ্ছে যে আমি মাথা পুরে অন্তর লিখেছেন গুরু, ভালোবাসার মানুষটা চলে যাওয়ার আর 4 মাস 7 দিন, তার জন্য একটু দোয়া করবেন, সে যেন সবসময় ভালো থাকে। অবশ্যই দোয়া করি, ভালোবাসার মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, কিয়ে পারে কেউ পারে। তারপর বাহ গুরু, আমরা কিন্তু স্ক্রিনেও অনেকগুলি কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্তরের কমেন্টটাও আমরা স্ক্রিনে দেখতে পেলাম। তো আমাদের বন্ধুরা কমেন্ট করতে থাকেন, এই স্ক্রিনে আপনার কমেন্টটাও কিন্তু দেখা হবে। ভালো কমেন্ট করবেন আশা করছি, ভালো কমেন্টগুলি আমরা আসলে প্রেজেন্ট করব। তারপর গুড অ্যাপ্রোচ এন্ড গুড ইনিশিয়েটিভ। যে কমেন্টস গুলো খুবই বস্তুনিষ্ঠ, প্রোগ্রাম রিলেটেড, দারুণ, সেগুলো প্রডিউসার এখান থেকে কন্ট্রোল করে স্ক্রিনে এগুলো শো করতেছে। ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ। তারপর ওই দিন বৃষ্টি দিয়ে আমি দাঁড়াইছিলাম, তো 12টা বেজে যায়। তখন আমি আর সহ্য করতে না পারে ইডেনের সামনে একটা রিক্সাওয়ালার নাম্বার থেকে ওর নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে হচ্ছে ফোনটা ধরে হ্যালো বলতেছে। তখন আমি অপেক্ষা করলাম যে আশেপাশে কি ওর আব্বু বা ভাই কেউ আছে নাকি, কারণ ও হচ্ছে যে আমি সবসময় শিওর হতাম যে আশেপাশে বা ওর আব্বু আম্মু কেউ আছে না, কারণ ওরা যদি জানে তাহলে আবার সমস্যা। তখন আবার একটা ছেলে বয়েজের একটা কণ্ঠ বলতেছে যে হ্যালো কে, মানে ওর সাথে কেন কথা বলতে চাইতেছেন, এরকম একটা কিছু। তখন ভাবলাম যে ওর ভাই হবে, আমি ফোনটা কাইটা দিই। কাটার পরে আমি আবার ওই দিন বাসায় চলে আসি। তার 2 দিন পর আবার ওর ক্লাস, আবার অপেক্ষা করতে থাকি। এবার ভাবলাম যে আমি কি ওর বাসায় যাব, বাসার সামনেই যাব নাকি কলেজে যাব।
তো তারপর 2 দিন পর মানে হচ্ছে 23 তারিখ, 23 মে, মানে গত মাসের কথা আর কি, 23 মে। তখন আমি ওর এবার চিন্তা করলাম যে ওর বাসার সামনে যাব। যাওয়ার সময় আমি আবার একটা কাগজের মধ্যে অনেক বড় করে সরি লিখে নিয়েছিলাম যে ওকে আজকে একটু মানে মানে আমার কলিজাটাকে একটু শান্ত করাবো আজকে। কলিজা তো তোর নাম, ওর নাম কি? ওকেও কলিজা বলে ডাকতি? জি। আচ্ছা, তো তো বলতে তো 3বার ঢোক গেলি, কেমনে হবে তোকে দিয়ে? আমার তারপর কথা, তোকে কলিজা বলতো, রাইট? হ্যাঁ আমিও বলতাম। হ্যাঁ, তো এটা বলতে 3বার ঢোক গেলি, এখানে কেমনে হবে তাহলে? তারপর হচ্ছে আমি ওখানে যাই 23 তারিখে, যখন হচ্ছে বাসার এত সামনে। দেরি করলে পায়েস আরেকজন খেয়ে যাবে না? তোকে তো ফরওয়ার্ডলি বলতে হবে। ওর বাসার সামনে যাই যখন হচ্ছে সকাল 6টা বাজে। আমি অপেক্ষা করতে লাগলাম ভোর, তখন 6:40-এর দিকে, ভোর মানে ভোরবেলা 6টা বাজে 23 তারিখ। ওকে। তো সে তখন বের হবে যখন, তখন হচ্ছে যে আমি দেখে খুব খুশি হলাম যে আজকে আবার ওর সাথে ওর গার্জিয়ানও নাই। খুশি হলাম যে আজকে ওকে কনভিন্স করাবো, ওর রাগটা একটু ভাঙাবো। সরি লিখে নিয়ে গেছিস? হ্যাঁ সরি কত লিখে বড়? নিয়ে গেছি। কত বড়? এত বড়? এখন একটু ছোট হবে, এই এরকম হবে? একটা কাগজের মধ্যে হবে। সরি, সরি এই লিখে নিয়ে গেছিস, এটা হাতে গুজিয়ে রাখছিলাম পিছনে, পরে ওপেন করবি। পরে ওপেন করবো এরকম একটা সিদ্ধান্ত ছিল। কেবল সে মেয়েটা বের হয়ে আসছে, বের হয়ে আসতেছে, তোর পিছনে হাতে লেখা সরি। জি। এবার কি যখন হচ্ছে সে বাসা থেকে বের হলো, হলো? হাতে মাইকটা বা কাছে রাখ। জি হলো, তখন হচ্ছে হাতের মধ্যে একটা ফোন নিল। কিরে ফোন নিল, ফোন দিয়ে কার সাথে যেন কথা বলা শুরু করলো। আমি ভাবলাম যে আমাকে ছাড়া আবার কার সাথে আর কার সাথে কথা বলবে? তখন আমি ওর পিছু নিলাম। আমি যে পিছনে আছি সে কিন্তু জানে না। পিছনে যাইতেছি, 4-5 মিনিট হাঁটার পরে সে কথাই বলতেছে। 4-5 মিনিট যাওয়ার পরে আমি ওর পিছন থেকে হচ্ছে যে আমি ওর, এটা নিয়ে নে, মাইক্রোফোনটা তোর কাছে কন্ট্রোলের মতো নিয়ে নে, আর একটু সামনে আগায় রাখ। হ্যাঁ, পিছন থেকে তুই হচ্ছে তো পেছনে রেডি রাখছিস সরি। জি জি। মেয়েটা কথা বলতেছে কথা ফোনে, বলতেছে। তুই ভাবতিস আমি ছাড়া কার সাথে কথা বলতেছে। বলতেছে। এবার ওর পিছু নিছিস, জি। মেয়েটা কথা বলতেছে ফোনে। তারপর হচ্ছে আমি ওর কান থেকে কথা বলতেছে, যে কান থেকে হচ্ছে হঠাৎ করে ফোনটা টান দিই। টান দেওয়ার পরে সে বিকট একটা শব্দ করে, যে সে ভাবছিল আর কি যে কোনো চোর হবে। চোর। আমার দিকে তাকানোর পরে বলতেছে আরে শান্ত হও। আমি বললাম যে আরে শান্ত হও, শব্দ করার কোনো কারণ নেই আমি। তখন এটা দেখে একটু ঠিক হইলো। আবার ওই যে কথা বলতেছে ওইটা নাম সহ দেখা যাচ্ছিল যে রোবেল রাজু। কি লেখা? রোবেল রাজু। 7 মিনিট কথা হইতেছে, এরকম একটা রেকর্ডিং দেখা যাচ্ছে। পরে আমি বললাম যে কে এটা? পরে বললো যে উনি আমার হাজবেন্ড। হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। পরে আমি বললাম হাজবেন্ড মানে? পরে বললো আমাদের তো বিয়ে হয়ে গেছে 2 দিন আগে, মানে 21 তারিখ বিয়ে হয়ে গেছে। আর ওই দিনটা ছিল 23 তারিখ যখন ওর সামনে যাই। পরে আমি তাও মনটাকে শান্ত করলাম। আমি ভাবছি যে এখনো কি আমার সাথে দুষ্টামি করতেছে নাকি রাগের কারণে। কাহিনী? হ্যাঁ, রাস্তাতেই। কোন জায়গায়? এটা হচ্ছে কমলাপুরে, ওই যে শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের এদিকে, তার এই পাশে। তখন এখান থেকে হচ্ছে আমরা বাম দিকে চলে, স্টেডিয়ামের ওইদিকে একটা রোড আছে পাশেই। আমি বললাম যে একটু পাশে চলো, তোমার সাথে কথা আছে, তুমি হয়তো এখনো দুষ্টামি করতেছো। তোর হাতে লেখা সরিটা আছে না? ফেলে সরিটা আছে, বলতেছি ওইটা। ওকে। তখন হচ্ছে যে ওই রোডে ঢোকার পরে আমি ওকে বলতেছি যে এই ধরো, এই কাগজটা রাখো। কাগজটাও নিচ্ছে না, কাগজটা বলতেছে কাগজ এটা আমার লাগবে না, এটাও আমি দিতে পারিনি। তুই শুনছস অলরেডি যে রুবেল রাজু যে ছেলেটার সাথে কথা বলেছে সে তার স্বামী, কিন্তু বিশ্বাস করিস না, যে কারণে কাগজটা দিচ্ছিস। সরি, তুমি সব অভিমান ভুলে গিয়ে। আর একটা কথা হচ্ছে যে ওই তখন হচ্ছে যে যখন ওই রোড দিয়ে একটু ঢুকি স্টেডিয়ামের পাশ দিয়ে, তখন আমি ওকে বললাম যে দুষ্টামি কইরো না, তুমি এর আগে অনেকবার মানে রাগারাগের পরে এরকম আমাকে বলতা যে এই ছেলের সাথে কথা বলতো, ওই ছেলের সাথে কথা বলতো, আমাকে অনেক বিভিন্ন ভাবে রাগ দেখানোর জন্য এটা বলতো। আমি ভাবতেছি দুষ্টামি করতেছি। পরে বললাম যে তুমি রিক্সায় উঠো, আমরা রমনায় যাবো, রমনায় গিয়ে বাকি কথা হবে। ম্যাক্সিমাম টাইম রমনার ওইদিকে যাওয়া হতো। বললো যে আমি তোমার সাথে রমনায় যাবো কেন, আমার এখন হাজবেন্ড আছে না। এটা শুনে তো হচ্ছে আমার ভিতরটা কেমন যেন একটা মনে হচ্ছে। তখন আমার একটা ওই ব্যাপারটা সত্যি মনে হইলো যে মানে যেই মানুষটা আজ হতে কিছুদিন আগেও 15-20 দিন আগেও যে কিনা আমার সাথে এত রকম আমাকে ছাড়া বুঝতো না, সে এখন কিভাবে মানে হাজবেন্ড আছে। মানে তোর ভিতরে কেমন হচ্ছিল? মনে হচ্ছিল যে আমার ভিতর থেকে মানে আমার বুকের ভিতর মনে একটা পাথর বসে আছে, এরকম মনে হচ্ছিল। তখন আমি কিছুটা বুঝলাম যে আসলে ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। তারপর ভাবলাম যে ওরা আর ফোর্স করে লাভ নেই, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট হবে। আমি আর ওকে রিক্সার কথা না বলি, একটা পাশ দিয়ে হচ্ছে একটা বাড়ির মতো একটা গলি আছে, গলির ভিতরে যে হচ্ছে আমি ওরে বলি যে এবার বলো ঘটনাটা কি। তারপর হচ্ছে তুমি কি প্রমাণ চাও যে আমাদের বিয়ে হয়েছে। তারপর ও হচ্ছে যে ওর ফোনে হচ্ছে একটা গ্যালারিতে ঢুকে ছোট্ট একটা ভিডিওর মতো বের করে, ওখানে হচ্ছে ওর নাম স্বাক্ষর করা, ছেলের নাম স্বাক্ষর করা,
রেজিস্ট্রির মতো, আবার একটা কার্ডের মতো দেখাইলো বিয়ের রেজিস্ট্রি ব্যাক সাইডে এরকম একটা। ওইটা দেখে তো আমি রাস্তায় বসে যাই, মানে কাবিন টাবিন হয়ে গেছে এগুলো ডকুমেন্ট এরকম একটা ডকুমেন্ট আমাকে দেখালো। তখন ওইটা কি দেখে করলি তুই? আমি রাস্তার মধ্যে বসে যাই, নিচে বসে বসে? হচ্ছে কান্নাকাটি শুরু করতেছে, মানে? আল্লাহ রে তুমি এটা কি করলা। মানে কাঁদতেছিস সেভাবে? জি, কিরকম? কান্না করতেছি যে আল্লাহ আল্লাহ তুমি এটা কি করলা আমার সাথে, তুমি বিয়ে হয়েছে তুমি আমাকে জানাও নাই। ওর মধ্যে কোনো এক্সপ্রেশনে আমি দেখি নাই যে তুই যে কষ্ট পাচ্ছিস। সে উল্টা আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন, সে আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন। তখন হচ্ছে ওই দিক দিয়ে আবার ওর হাজবেন্ড বারবার ফোন দিচ্ছিল, ওই যে হাজবেন্ডের সাথে কথা হচ্ছিল, রুবেল রাজু। হ্যাঁ উনি তো যেহেতু হাজবেন্ড উনি টেনশন করবে ওনার স্ত্রী, তো উনি বারবার ফোন দিচ্ছিল। ওর সাথে বারবার ফোনে হচ্ছে যে এমন ভাবে কথা বলতেছে মনে হয় যেন আমি এখানে কেউই না, মানে খুব গুরুত্ব দিচ্ছিল, গুরুত্ব সহকারে। আমি আর তুই যে ভাবলাম কাঁদতেছিস রাস্তাতে বসে, এটা ওর অতটা দেখার তো সময়ও নাই। তো উনি যতবারে ফোন দিচ্ছিল তখন হচ্ছে যে আমি ওকে আবার বললাম যে আমি তোমার হাজবেন্ডের সাথে একটু কথা বলতে চাই, আসলে ব্যাপারটা আসলে কি এখন আমি জানতে চাচ্ছি। ওর হাজবেন্ড হচ্ছে যে আমার সাথে তেমন একটা কথা বলতে চায় নাই। 2-3বারের পরে গিয়ে হচ্ছে যে প্রথম 2-3বার ফোন দিতে চায় নাই, মানে ওর হাজবেন্ড কথা বলতে চায় নাই। 3-4বারের সময় হচ্ছে যে আমার কাছে ফোনটা দিল। তখন হচ্ছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কবে বিয়ে হয়েছে, উনি আমাকে বলতেছে না। তারপর আমি বললাম যে আপনাদের বিয়ের কাবিন কত, তাও বলতেছে না। বললে যে পরে বলতেছে যে আমি বললাম যে আপনার দেশের বাড়ি কোথা, তাও বলতেছে না। সিম্পলি ভাবে বললো যে আমি যদি বলি তুমি আমাকে চিনে ফেলবা, অবশ্যই এটার পিছনে রিজন আছে, চিনে ফেলবা। তখন আমি আর অতটা ইয়ে করে বলি নাই। তারপর হচ্ছে উনি আমাকে বলতেছে তুমি 1 মিনিটের জন্য ওর কাছে ফোনটা দাও, মানে আমার যে মানুষটা ওর কাছে ফোনটা দাও। ফোনটা দিলাম, দেওয়ার পরে হয়তো বা উনি ওকে বলতেছে যে এই ছেলে তোমার সাথে তোমার উপরে এখন আক্রমণ করতে পারে, বা তুমি এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাও, যেহেতু ভুল করে বাসা থেকে বের হয়েছে, ছেলে সামনে পড়ছে, তুমি এখন বাসার দিকে চলে যাও, এখানে থাকার দরকার নাই। অনুমান করতেছে এরকমই হয়তো বলতেছে। ওরাও দেখলাম মানে খুবই চুপি চাপি করে কি কি বলতেছে আমার সামনে, আমার যে কেমন লাগতেছিল যে আমার রাস্তাতে মানুষটা। বসা এরকম না, তখন আমি দাঁড়াইছিলাম, তখন হচ্ছে আস্তে আস্তে একটু মানে উঠলাম। একদম একটা রাস্তাতে বসে গেলি? হ্যাঁ ওইরকমই অবস্থা ছিল তখন। তো হচ্ছে আমি উঠে তখন হচ্ছে যে যখন ওদের চুপি চাপি কথাগুলো দেখতেছে, আমার যে ভিতরটা যে কেমন লাগতেছিল যে আমার মানুষটা আমার সামনে অন্য একজন মানুষের সামনে এখন এই কথা 15 দিনের ব্যবধানে। হুম। তারপর হচ্ছে আস্তে আস্তে সে এবার বাসার দিকে চলে যাবে। কতদিনের সম্পর্ক ছিল তোর? এর 5 বছর না 4 বছর? 4 বছর 8 মাস। এবং খুব ছোটবেলা থেকে সম্পর্ক? না, ছোটবেলা তো তখন না বুঝতাম সেটা ঠিক আছে, ওটা তো পছন্দ ছিল, বাট ওটা বন্ধুত্ব। 5 বছর সেটাও তো খুব বড় বেলা না? তুই তো ক্লাস 9 থেকে শুরু করছিস। 10 থেকে। ক্লাস 10 থেকে। Yes. তো একদম মানে বয়সন্ধির সময়টা থেকে পুরো সময় তার সাথে তোর বড় হয়েছিস। জি আর সেই মেয়েটি 15 দিনের ব্যবধানে অন্য কারো, জি। আর তুই বসে বসে দেখতেছিস। এবং তারপর হচ্ছে তার কিছুদিন তখন হচ্ছে যে সে বাসার দিকে চলে যাবে। তখন হচ্ছে আমি ওকে বলতে লাগলাম, বারবার এটাই বলতেছি যে তুমি বিয়ে করছো, আমাকে বিয়ের আগে 2 দিন আগেও জানাইতে পারতা, বা 1 দিন আগেও জানাইতে পারতা। ওর মুখে কোনো উত্তর নেই, ওই যে হাজবেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে। আমি যেখানে মানে তুই যে একটা মানুষ পাশে দাঁড়ানো, অতটা গণ্যই করতেছিল না, মানে কোনো মানুষের মধ্যে তুই পড়তেছিস না। এরকমই একটা এ জিনিস। তো তুই সেই ব্যক্তি নাহিদ যে না পায়েস খাওয়া নাহিদ, ওকে গন্তব্যের মধ্যে নিচ্ছে না তোরে। জি। তারপর হচ্ছে ফোকাস তার সেই ছেলেটির সাথে ফোনে, তাই তো? তারপর আস্তে আস্তে বাসার দিকে যেতে থাকে। তখন হচ্ছে যে আবার ওই যে ওর যে হাজবেন্ড, ও হচ্ছে যে ওর আবার বড় ভাই আছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ওনাকে এখনো সম্মান করি, ট্রিপল নিয়ে পড়াশোনা করে। তো ওর হাজবেন্ড হচ্ছে ওর বড় ভাইকে ফোন দেয় যে এরকম এরকম ওর সামনে নাহিদ এই ছেলেটা আসছে। তো ওর বড় ভাই আবার আমাকে ফোন দেয় যে তুমি আমার বোনের রাস্তা আটকাইছো। ওই সময়ই উনি আমাকে ফোন দেয়। তো আমি বললাম যে ভাইয়া ওকে বিয়ে দিয়ে দিলেন, আপনার সাথে তো আমার একটা জবানও ছিল, আপনি ওকে বিয়ে দিয়ে দিলেন আপনার বোনকে। পরে বলতেছে যে জবানটা আমি একটু বলি। ওর বড় ভাই হচ্ছে আজ হয়তো 2-2.5 বছর আগে আমাকে বলছিল যে তুমি যদি ভালো কিছু করো, ভালো ব্যবসা বাণিজ্য করো বা চাকরি বাকরি করো, আমার ছোট বোনটাকে তোমার হাতে তুলে দেবো, এরকম একটা জবানবন্দি আমাকে দিয়েছিল। তখন এটাই আমি তখন ওকে বলতেছিলাম আপনি ওকে বিয়ে দিয়ে দিলেন কেন, আমাকে তো কিছু জানাননি। তখন বলল ওনার কাছে তেমন কোনো উত্তর নেই। তারপর হচ্ছে উনি আমাকে বলল ওকে বিয়ে দিয়েছি, এটা তোমার কাছে বলতে হবে, কপি দিতে হবে কেন, তুমি কে? তারপর আবার বলতেছে যে তাছাড়াও তোমার আগেও একটি ছেলে আমাকে, মানে তোমাদের রিলেশনেরও আগে, অনেক আগে একটি ছেলে ওকে পছন্দ করতো। সেটা তুই জানিস, ওই মেয়ে তো নিজেই বলেছে। না এটা না তো সম্পর্কে এখানে আরো একটা কাহিনী আছে। আরো একটা ছিল, আরো একটা ছেলে মানে গ্রামের বাড়িতে জাস্ট ওকে দেখে পছন্দ করছে, মানে এটা মেয়ের পছন্দ ছিল, মেয়ের পছন্দ ছিল। ওকে ডান, ওই গল্প তো শেষ। না এটা বলার কারণ আছে। তো বলতেছে যে
পছন্দ করতো, ছেলে হচ্ছে আমার কাছে চুপি চাপি বলছে যে এই ছেলে হচ্ছে ওকে চায়। তো আমিও ওই ছেলের কথা দিছিলাম যে প্রতিষ্ঠিত, যদি কোনোদিন প্রতিষ্ঠিত আচ্ছা, হয়, ওই কথা ছেলে- দেওয়াটা তার পেশা আর কি, বড় ভাই এক ধরনের সে তার- বিভিন্ন জনকে এরকম কথা হ্যাঁ, দিয়ে বেড়াচ্ছে। মানে ওকে, তারপর আমাকেও বলছে ওই ছেলেকেও মানে Okay. কথা দিছে, এরকম একটা তোর অবস্থা। কিন্তু অবস্থা খারাপ, তুই রাস্তায় বসা, ও 15 দিনের ব্যবধানে পায়েস খাওয়া নাহিদকে ভুলে গেছে, ও ওর নাগরের সাথে ফোনে ব্যস্ত। হ্যাঁ। তুই যে একটা মানুষ, জড় তো- না জড় তো এই পদার্থ, কথা- গুরুত্ব দেওয়ার সুযোগ এই নাই, কথা এই শে- অবস্থা। এই কথা তারপর শেষ হওয়ার পর ওর বড় ভাই হচ্ছে আমাকে বলতেছে তুমি এখন কোথায়? আমি বলছি আমি তো ওর সামনেই, এই কমলাপুর আপনাদের বাসার এখানেই। পরে বলছে তুমি ওখানে থাকো, আমি আসতেছি, আমি এখন প্রেস ক্লাবের এখানে। পরে ওনার কথা এক্সপ্রেশনে আমি যেটা বুঝলাম যে তোর উনি, পিটাবে তো, হ্যাঁ এক্সপ্রেশনে যেটা বুঝলাম হয়তো বা উনি কি আমার উপর আক্রমণ করবে নাকি। করবে তো। আর আমরা যেহেতু একই এলাকার, একই গ্রামের বাড়ি, তা আমিও ভাবলাম যে এখানে কিন্তু উনি যদি আমাকে আক্রমণ করতো, এখানে কিন্তু আমিও সমস্যা করতে পারতাম। কারণ হচ্ছে যে তোর ওইখানে- হাড্ডি গুড্ডি শরীর কি করতে তুই ওর সাথে? না, আমার হচ্ছে ওখানে কিছু পরিচিত মানুষ ছিল। আচ্ছা, যাই হোক, তো তারপরে কি করলি? তারপর হচ্ছে ওখানে হচ্ছে সে বাসার কাছে চলে আসে, তখন হচ্ছে বাসার দিকে ঢুকে যাবে। আমি বললাম যে চলে তো যাচ্ছ, কিছু বলে যাও, আমাদের তো হয়তো বা এটাই লাস্ট দেখা, তোমার ভাইয়া ওই দিক দিয়ে আসতেছে, এখানে তো মানে তাও শুনতে চাচ্ছিস, তাও বলে যাও। তাও হচ্ছে যে সে কথা বল মানে ওই ওনার সাথেই কথা বলে যাচ্ছে। তুই মানুষ, এটা তার ভ্রুক্ষেপে নাই। সে বাসার দিকে ঢুকে যাচ্ছে, আমি হচ্ছে বললাম যে চলে তো যাচ্ছ, আমি তো আর নিতে পারতেছি না। আর ও আর একটা কথা, তখন যখন ঢুকবে তখন হচ্ছে আমি ওকে বললাম যে বিয়ে হোক বা না হোক তুমি কি এখন আমার সাথে যাবা? তাও কথার উত্তর দিচ্ছে না, ওনার সাথেই কথা বলতেছে, ইগনোর মানে অনেকটা ইগনোরের মতো। তখন বাসার দিকে ঢুকে যাবে, আমি বলছি আমি চলে যাচ্ছি, ভালো থাকো, আর তো মনে হয় দেখা হবে না। পরে আস্তে করে মাথাটা একটু ঘুরে তারপর হচ্ছে বলতেছে যে হ্যাঁ যাও, জাস্ট এইটুকুই। পরে আমি ওইখান দিয়ে অন্য একটা রুট দিয়ে চলে আসতেছি, হাই রে আমার কান্না, মানে হ্যাঁ? আমার কান্না আর কান্না, আমার মানে রাস্তাঘাটে কাঁদতেছিস? ওই দিন হচ্ছে যে আমার আশেপাশে যত মানুষজন রাস্তায় সবাই দেখতেছিল আমাকে, এরকম একটা অবস্থা। রাস্তাঘাটে কাঁদতেছিস ওপেন রাস্তায়? মানে এই পরিস্থিতি হওয়ার পরে আমার এরকম অবস্থা। তারপর হচ্ছে আমি কমলাপুর থেকে আমার বাড়ির ধারে বাসায় চলে আসি। তো আম্মু ব্যাপারটা শুনে খুব আপসেট, আম্মু ঢাকাতে চলে আসে, মামারাও শুনলো ব্যাপারটা। শোনার পরে হচ্ছে যে ওই দিন রাতেই মামা আম্মু ওরা হচ্ছে যে ডিরেক্টলি ওকে ফোন দেয়, আমার যে মানুষটা, ওকে ফোন দিয়ে বলে যে মামার সুন্দর করে বলে যে দেখো মা, কি হয়েছে না হয়েছে, এখন তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই, তোমাদের কি আসলে বিয়ে হয়েছে? পরে বলল যে জি মামা, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আর আপনারা ওকে বোঝানোর চেষ্টা করেন। মানে সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা, মনে হয় যেন সে খুব বুঝে এরকম। আপনারা ওকে বোঝানোর চেষ্টা করেন, যদি ও না বুঝে প্রয়োজনে আমি ওর সাথে কথা বলবো ওকে মানে অন্য মানে ভালো দিকে আনার জন্য, বাট আমি আগের জায়গায় ফিরে আসবো না, এরকম একটা কথাও বলছিল। তারপর তো আমি 4-5 দিন ধরে একটা না আমার ঘুম হচ্ছিল না, 3টা-4টা বাজে লাফ দিয়ে উঠতেছি হঠাৎ করে, হ্যাঁ? বারবার ওর কথা মনে কি পড়তেছে। করতি? ঘুমিয়ে থেকে এভাবে ঘুমিয়ে থেকে লাফ দিয়ে উঠতি? হঠাৎ করে স্বপ্নে কিছু একটা দেখতাম বা এরকম একটা অবস্থা হতো। কঠিন অবস্থা। আর একটা কথা, ওই দিনে ওই ঘটনার পর দিন হচ্ছে আমার আবার ইনকোর্স পরীক্ষা। হুম। আমি পরীক্ষা হলে যাই, পরীক্ষা দিতে যাই, ওখানেও আমি হচ্ছে যে একটা মেয়েকে দেখে হচ্ছে আমি ওর কথা মনে পড়ে যায়, হ্যাঁ, এরকম একটা অবস্থা। সিনেমাতে দেখছি আমরা, না ওইটা হচ্ছে মানে যারে দেখিস তাকে তার ছবি ওর সামনে আসে। ওইরকম না, মানে ওর দেখার পরে হচ্ছে যে কেমন যেন একটা ওর কথাই একটা মনে আসে, আমি কান্না চলে আসে, ওইরকম অবস্থা। তো যাই হোক, এরকম করে অনেকদিন যাওয়ার পরে হচ্ছে এবার একটু শেষের দিকে চলে আসি, যেটা হচ্ছে আমি কখনো কল্পনাও করতে পারিনি এরকম একটা ঘটনা। আর তার আগে বলি, আমি তো তখন ভাবতাম যে সে হয়তো বা, আমি তখনও ভাবতাম যে সে হয়তো বা তার ফ্যামিলির প্রেসারে পরে হচ্ছে বিয়েটা করছে, সে হয়তো আমাকে চাইছিল, এরকম একটা কিছুই, যার জন্য ফ্যামিলির প্রেসারে পরে বিয়েটা করছে এরকম। কিন্তু পরবর্তীতে আমি চলে আসি যে ভিন্ন যে ঘটনাটা, সেটা হচ্ছে নাই, তোর কথার সাথে অনেকে এখন ইনভলভ। আমি কয়েকটা টেক্সট এই ফাঁকে নিতে চাই। হ্যাঁ, গুরু সোনাতলা থেকে শুনছি, আমার SMS দেখে পড়েন কাইন্ডলি। এমন জানিয়েছেন স্বপন SR। গুরু কেমন আছেন? সাগর শহীদ, ভালো আছে। জীবন বড্ড যন্ত্রণাদায়ক অধ্যায়, জীবন মানে যুদ্ধ, জীবন মানে টিকে থাকার লড়াই, এমনটা জানিয়েছেন হাফিজুর রহমান। এবং বিডি স্বপন লিখেছেন যে গুরু ওই একই কথা, যে এক জায়গা থেকে গল্পটা শুনতেছেন, আমাদের গল্পটা সত্যি বড় অদ্ভুত, এমনটা জানিয়েছেন HR মিলন। ভালোবাসাটা স্বর্গীয়, এটা কি হরমোনের বিষয় না, এগুলোকে বোঝাবে এই যুগের পোলাপান রে।
ম্যাক্সিমাম ভালোবাসার এন্ডিং এমনই হয়, এমনটা লিখেছেন রুম্মান। এবং সবাই কিন্তু অনেক বেশি ইনভলভ নাহিদের গল্পের সাথে। নাহিদ কতটুকু ভালো করে বলতে পারছে বা পাচ্ছে না, দিস নট ইম্পর্টেন্ট, বাট ওই যে হয় না যে মনের কথা মন পর্যন্ত পৌঁছেই যায়। ওর মধ্যে যে অসম্ভব রকমের সরলতা আছে এবং ইনোসেন্সি আছে, যে কারণে আজকে শ্রোতা এবং দর্শকরা দারুণভাবে কানেক্ট করতে পারছে নাহিদকে। এবার কানতে কানতে বাড়ি গেলি, তারপর তো পরবর্তীতে আমি যেটা এই তোর মন তো আর মানতে চায় না, ওকে তুই ভাবতেছিস যে মেয়েটি চায়নি, জোর করে ওকে মনে হয় বিয়ে দিছে। হ্যাঁ, এবার এরকমই মনকে বুঝ দিচ্ছিস এর তুই। মনকে এটাই বুঝতেছিলাম। দিচ্ছিস, বাট তারপর? এবার হচ্ছে ভিন্ন ঘটনার চলে আসি। এর 7-8 দিন যাওয়ার পরে হচ্ছে আমি কোনো একভাবে আমাদের গ্রামের বাড়ি থেকেই শুনতে পাই যে ওই ছেলের বাড়ি, মানে যে কিনা হাজবেন্ড, ওর বাড়ি আমাদেরই গ্রামের বাড়ি। এই বড়ুয়াতেই। হ্যাঁ, বড়ুয়া থেকে 2-1 দেখতেছে, এখানে কিন্তু লিখছে অলরেডি। শোন, উল্টাপাল্টা বলিস না, এরা কিন্তু বলে দেবে সত্যি যাই কথা। হোক, না সবই বাস্তবিক ঘটনাই। তো আমাদের গ্রামের বাড়ি, তখন হচ্ছে আমি এটা শোনার পরে হচ্ছে আমি খুব ইন্টারেস্ট হলো আসলে ব্যাপারটা কি। তখন আমি গ্রামের বাড়িতে যাই, গিয়ে কয়েকজন থেকে খোঁজ নেই। তোর লেখাপড়া তো তেশমারা, তুই তো এগুলো নিয়ে ব্যস্ত তখন, এগুলো নিয়ে ডিল করতেছিস। এগুলো নিয়ে। হ্যাঁ, তারপর তখন গ্রামের বাড়িতে খোঁজ নেওয়ার পর যেটা জানতে পারি, চোখ কপালে উঠে যাওয়ার মতো। আমি যেটা শুনলাম, সে বিয়েটা কিভাবে হলো। সে ওই যে 21 তারিখ আমি বৃষ্টি দিয়ে ওখানে ভিজতেছিলাম, রিক্সাওয়ালা নাম্বার থেকে ফোন দিই ইডেনের সামনে। ইডেনের সামনে। যখন রিক্সাওয়ালা, আল্লাহর কোন রহমত জানি না, এই রিক্সাওয়ালার নাম্বার থেকে যখন ফোন দেই, ওই মুহূর্তটা ছিল, আমি পরে বুঝতে পারি ওই মুহূর্তটা ছিল তার বিয়ের মুহূর্ত। বাট আমি তো জানতাম না। কিভাবে বুঝতে পারলাম? ওই পরে হচ্ছে যখন আমি শুনলাম যে সে ওই দিন শনিবার 21 তারিখ বাসা থেকে বের হয়, বাসা থেকে তার ফ্যামিলিও জানে না যে ওই দিন যে বিয়ে। ওই ছেলের সাথে একান্তভাবেই বিয়ে হয় একটা কাজী অফিসে। মেয়ে পক্ষেরও, আমি যেটা শুনছি এটা পুরোপুরি ক্লিয়ারলি না, বাট ওইরকমই। মেয়ে পক্ষের কেউ ছিল না, ছেলে পক্ষের কয়েকটা বন্ধু ছিল। ওদের একান্তভাবে ওদের বিয়েটা হয়। বিয়ে করে হচ্ছে সে বাসায় চলে আসে। ওর ফ্যামিলি মোটামুটি রাজি ছিল, যেটা শুনলাম। অতটা রাজিও ছিল না ওর ফ্যামিলি। তো বকাবকি করে যে বিয়ে হয়েছে কেন এসে। তারপর হচ্ছে যে ওরা আত্মসম্মানের জন্য ওরা হচ্ছে যে বিয়ের একটা আনুষ্ঠানিকতা ডেট ফিক্স করে এই মেয়ের 1 তারিখ, এই জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ আনুষ্ঠানিকতা ঠিক করে। আর হচ্ছে এই ছেলের সাথে নাকি আমার সাথে রিলেশন থাকাকালীন এই ছেলের সাথে বিগত 2-3 মাস ধরে হচ্ছে সে যোগাযোগ রাখতেছে। তোর সাথে সম্পর্কে থাকা অবস্থায়। আর হচ্ছে যেটা আরেকটা যেটা ভিন্ন ঘটনা, সেটা হচ্ছে সে ওই যে আমাকে ফেসবুক থেকে ওর ভাইয়া মেসেজ দেয়, সেটা হচ্ছে যে ছেলে, এটা হচ্ছে যে না, সেই আমার যে মানুষটা, আচ্ছা, সেই মেসেজ দেয়। কারণ হচ্ছে যে তোর ভাইয়ের বাহানা ব্যবহার করে, কিন্তু অ্যাকচুয়ালি সে চাইছে যে তুই সরে যা, যাতে করে নতুন যে মানুষটা সে যাতে আসে, যাকে পাইছে ওরে নিয়ে জানে মাস্তি করতে পারে, ওকে নতুন করে পায়েস খাওয়াতে পারে। তারপর হচ্ছে মানে পায়েস খাওয়ানোটাই ওর নেশার মতো আর কি। এক মুখে কতদিন পায়েস খাওয়ানো যায় বল। তারপর তো এগুলো শোনার পরে হচ্ছে আমি অনেকটাই আপসেট হয়ে যাই যে আমি আরো হচ্ছে কি ব্যতিক্রম কি। তারপর হচ্ছে আবার মানে একটা জিনিস হয় না যে মানুষের ফ্যামিলি, বাবা মা হচ্ছে জোর করে একটা মেয়েকে বিয়ে দেয়। তাও মনকে বুঝ দেওয়া যায়, ও তো চাইছিল, ও চাইছিল, চায়নি। কিন্তু এবার জানলি যে ওই মেয়ে নিজে উদ্যোগই করেছে। শুধু তাই না, তোর সাথে সম্পর্ক থাকা অবস্থায় প্রেমটা চালু রাখছিল, থাকা অবস্থা করছে। ইভেন হচ্ছে যেটা হয় যে ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে যখন রিলেশনের কথা শুনে, একটা ফ্যামিলি কি করে, মেয়েকে চুপচাপ করে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে, বা ওই ছেলেটা যাতে না জানে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, আমার মানুষটা কি করলো, বিয়ে অবস্থায়, বিয়ের আগে এমন ভাবে বিয়েটা করে যাতে আমার কানে কোনো শব্দ না আসে, যাতে আমি কোনো বিয়ে ভাঙার চেষ্টা না করি। তোর মধ্যে যে এত প্রেম প্রীতি, এগুলোর মিনিমাম কোনো ভিত্তি থাকলো না, মানে মিথ্যা, চরম মিথ্যা। সে হচ্ছে যে ওইভাবে একটা সিস্টেম করে নিজেই। তারপরে কি করলি? এই যে এত বড় অপমান, এত বড় দাগা, এত বড় কষ্ট, 5 বছর বুকে জড়িয়ে ধরেছিলি যে মানুষটিকে অসম্ভব ভালোবাসায়, সে মানুষটা পুরোটাই যে ফেক, ভণ্ডামি, মিথ্যা। রিঅ্যাকশন কি তোর? এখন আমি এরপরও হচ্ছে যে আমি ওকে কেন জানি আমি
এখনো ওকে কিছু বলার আমার সাহস নেই, মানে ওকে যে মানুষ হয় না যে অনেক বকাবকি করে কোনো কিছু যখন ভুল দেখে, আমি এখনো পাচ্ছি না ওই সাহসটা। বাট এটাই হচ্ছে যে আমার মূল ইয়েটা আর কি, যে শেষ মুহূর্তে আইসা সে এই এই জিনিসগুলা করলো। এখন কি সংসার এখন হচ্ছে করতেছে? যে সংসার করতেছে সে তার মতো। তুই কি এখন কোনো যোগাযোগও নাই, ওই যে ওই ঘটনার পর থেকে, ওই 23 তারিখের পরে আর কোনো যোগাযোগ নাই তোর আমাদের। কি অবস্থা? আর আমি হচ্ছে খাওয়া দাওয়া তেমন একটা করতে পারতেছি না। তো শরীর দেখে বোঝা যাচ্ছে, তো এখন হচ্ছে যে পড়াশোনা তেমন একটা মন আসতেছে না, বোঝা সামনে যাচ্ছে তোরে পরীক্ষা। দেখে। এখন খুবই আমি হতাশাগ্রস্ত। আমি সবাই আমাকে বুঝাচ্ছে, বিভিন্ন মোটিভেশনাল মূলক কথাবার্তা বলতেছে যে এটা কর, ওটা কর, এটা করলে ভালো হবে, লাইফটা অন্যভাবে গুছায়, একটা মেয়ে গেছে তো কি হয়েছে, এই ধরনের কথা কোনো কিছু বুঝাচ্ছে। তোর brain এ কিন্তু কাজ কথা হচ্ছে করতেছে আমার না। ব্রেনে কাজ করতেছে না। বাট এগুলো আমার ঘুরতেছে এখন, ওই 5 বছর যে সম্পর্কগুলোই ঘুরতেছে, জি এগুলোই মাথায় ঘুরতেছে যে এটা হয়েছে, এটা গিফট করছে, মনকে এটা বুঝ করছে। দিচ্ছিস কিভাবে? তুই তো পরিষ্কার এখন, যে ওই তোকে রীতিমতো যে মানে ফ্রডম্যান যে অ্যাক্টিভিটি বলে তা চরম করেছে তোর সাথে সম্পর্ক থাকা অবস্থায় তো ওই ছেলের সাথে সম্পর্ক করেছে, ওর বাড়ির কোনো প্রেশার ছিল না, নিজে নিজে ওই ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং বৈবাহিক সম্পর্কের দিকে গেছে এবং ফাইনালি ওরা সংসার করতেছে। কিসের অপেক্ষায় আছিস এখন? জানি না সে কি এটাকে, এখন মনকে বুঝ দিচ্ছিস কিভাবে? এখন মনকে বুঝ দিচ্ছি, কি বলবো আমি। তোর লাইফে তো তেজ মারা না, তুই চাকরি বাকরি মানে লেখাপড়ার দিকে ফোকাস করতে পারছিস না, খাবার দাবার খাইতে পারিস না, বুঝাই যাচ্ছে তোরে দেখে। তো জীবন নিয়ম কানুনের কোনো বালায় নাই, এই করে চলতে থাকলে একসময় তুই শেষ হয়ে যাবি। কিসের আশায়, কিসের অভিমানে? ওই 5 বছরের স্মৃতি ভুলতে পারছিস না এটা? জি হ্যাঁ, কোন কোন জিনিসগুলো মনে পড়ে? ওই যে পায়েস খাওয়ানো, ওইটা না, অনেক কিছু। যেমন বলতো দেখি 8-10টা কোন কোন স্মৃতির কথা মনে পড়ে? তুই দেখতেছিস যে মেয়েটি বাটপারি করছে, সহজ বাংলায়। তুই তো মেয়েটার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাস না, তাই তো? জি, কিন্তু এটাকে বাটপারি ছাড়া অন্য কিছু বলা আমি যায় না। এখনো ওকে নেগেটিভ, মানে ও প্রতারণা শব্দটাও আমি ইউজ এখন আমি বলছি দেখে কি আমাকে পিটানোর মন না চাচ্ছে? না, আপনি তো বলবেন, কারণ হচ্ছে কিন্তু জানিস তো এটাকে চিটারি বলে, জি এটাকে ভন্ডামি বলে, প্রতারণা বলে। আরো র ল্যাঙ্গুয়েজ আসছে মুখে, আটকায় ফেললাম তোর কারণে, তুই কষ্ট পাবি তাই বলবো নাকি? গ্রামের ভাষা এটাকে ছিনালি বলে, বুঝতে পারছস? ছিনালি এই কারণে বলে যে সম্পর্ক থাকা অবস্থায় কোনো মেয়ে যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে যায়, এটাকে ছিনাল ছাড়া কিছু বলা যায় না। বুঝাতে পারছি না? পারিনি? তোর কথা যদি সত্য হয়ে থাকে, সত্য বলছো সে জি সবকিছু সত্য। তাহলে ব্যাপারটাকে এটা বলে। তাকে নিয়ে কাটানোর সময়টা তোর কাছে এখন এত প্রেসিয়াস, এত পবিত্র, এত ইম্পর্টেন্ট যে তুই তোর নিজের জীবন শেষ করে দিচ্ছিস। নাহিদ, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো, তোরে দেখেই বোঝা যায় তুই যে জীবন কাটাচ্ছিস অসুস্থ জীবন, বোঝাই যাচ্ছে। লেখাপড়ার দিকে ফোকাস নাই। তুই তো কখনো এমন ছিলি না, ছোটবেলা থেকে আমি যেমন শুনলাম 3rd 4th হতি। তুই যে ধরনের ছেলে, আমি যতটুকু বুঝতে পারছি তোকে এতটুকু অল্প সময়, যে তুই পারিবারিক পরিমণ্ডল, তোর গ্রুমিংটা অনেক ভালো, তুই চাইলেও অনেক বেপরোয়া বা বেড়া হতে পারিস না। আমার মনে হয় যে অনেকে প্রেমের ছ্যাঁকা টাকা খাইলে যে অ্যাডিকশনে যায়, তুই এরকম অ্যাডিকশনে যাসনি বলে আমার ধারণা। কি গেছিস? আমি না বাজে কোনো কিছুতে যাইনি, বিড়ি but খাস? হচ্ছে যে না, এটাও না। এইটাই, এই যে আরেকটা কথা, মানে আরেকটা কথা আমি- মনে পড়ছে, কর। হ্যাঁ সেটা হচ্ছে যে আমার কোনো নেগেটিভিটি ছিল না, যে ওকে ছাড়া অন্য মেয়ের প্রতি কোনো এটা তো যাইতে পারিসনি, বা but বিড়ি, অনেকে সিগারেট এরকম বা খারাপ হচ্ছে- সম্পর্কে যায়, জড়িয়ে পড়ে। তুই বা কি হচ্ছে- করছিস এসব? না না, এসব এখনো যাইনি। বাট কথা হচ্ছে যে এই মানে মূল জিনিসটা হচ্ছে মানসিক ভাবেই, আর হচ্ছে বিভিন্ন জিনিস মনে পড়তেছে, কি কি হতাশাগ্রস্ত মনে কোনো কিছু। পড়তেছে বলতো? যেমন হচ্ছে এরকম একটা বাটপারি করার পর একটা মেয়ের সাথে কাটানো 4 বছর 8 মাস সময়গুলো, মুহূর্তগুলো মনে পড়ছে, তাই এই যে তো? ঢাকায় যে কি মনে জায়গায় পড়ছে? হ্যাঁ, ঘুরতে বলতো, যেতাম। 5-7টা ঘটনা বল। প্রথম ঘটনাটা বল, কোনটা মনে পড়ে? যেমন বেশি? হচ্ছে যে মাইকে সামনে বল, লোকে শুনবে কেমনে? তো তুই এক আজীব ক্যারেক্টার তো দেখি। ওর সম্বন্ধে খারাপ কিছু ভাবনাও মাথায় আসে না, কিন্তু জানিস যে তোর সাথে যে বাটপারি করছে তার কোনো ক্ষমা নাই, এটা তো বুঝিস। জি, তোর সাথে সম্পর্ক, সবচেয়ে বড় যেটা ব্যাপার, তোর সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরেকজনের হাত ধরছে, এর চাইতে প্রতারণা বা ভণ্ডামির আর কি হতে পারে? ওই মেয়েকে জোর করে যদি বিয়ে দিত, তাও মনকে বুঝ দিতে পারতি যে আমাকে নাহিদকে ভালোবাসতো, কিন্তু ওর পরিবারের চাপে বিয়ে হয়ে গেছে, তাও মেনে নিতি। কিন্তু ও তো নিজে থেকে সব ব্যবস্থা করেছে, তাই না? তারপরে ওই মেয়েটার সম্বন্ধে তুই একটা খারাপ কথা বলতে চাস না, শুনতেও তোর ভালো লাগে না। আমি যখন বলতেছি তোর কষ্ট হচ্ছে, আমি বুঝতেই পারতেছি, তাও বলতেছি। তো কি কারণে তোর এত মহব্বত
কাজ করে ওই 4 বছর সে আপনার সময় কাল? মানে আমি যখন অসুস্থ হতাম বা মানে খুব টেক কেয়ার করতো আমার, যে নামাজ পড়ো, এটা করো ওটা করো, সবকিছু follow বলতো দিবে, বা কোনো কয়েকটা, রাজনীতি 4-5টা বা কোনো রাজনীতি করো না, মেমোরি কথা সিগারেট বল। এগুলো, ধূমপান যেমন এগুলো একটা করবা মেমোরি না। কথা তুই বলতে যাচ্ছিলি, বলতো কি কি মনে পড়ে তোর? যেমন যে যে জায়গাগুলো ঘুরতে যেতাম, এটা যেমন একটা একটা ঘোরার গল্প বল যেটা বেশি মনে পড়ে। ম্যাক্সিমাম টাইমে আমরা দিয়াবাড়িতে ঘুরতাম, আর হচ্ছে তুইও তো বদ আছিস, কাশফুল বড় বড় গাছ আছে, ওখানে চলে যেতে পায়েস খাইতে। বল কি করতে তারপর গিয়ে? হচ্ছে ওখানে মানে ঘোরার এগুলোই মনে পড়ে, আর হচ্ছে যে আমার ধানমন্ডি লেকে যাইতাম, আর রমনা এগুলো। আর একটা হচ্ছে যে সে হচ্ছে আমার ফ্যামিলির খুব খোঁজ খবর নিত, আমার আম্মুর সাথে কথা বলতে চাইতো, আমার বোনের সাথে ওকে পরিচয় করে দিতাম, ভাবি এরকম একটা সম্পর্কও ছিল ওদের। এত কিছু হইলো, আমার ছোট ভাইটার অনেক খোঁজ খবর নিত, এটা ওইটা কিনেও দিত। আমার একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে, তুই কি কোনোভাবেই টের পাসনি যে মেয়েটি পায়েস খাওয়ার বড় তাড়া? টের পাসনি? তুই কি এখন মাঝে মাঝে রিয়েলাইজ করিস যে মেয়েটি পায়েস খাওয়ার তাড়া ছিল, যেটা সময় মতো তুই সার্ভ করতে পারিসনি দেখে মেয়েটি চলে গেছে তোর কাছ থেকে? এটা কি বুঝিস? আমার কথা বুঝতে পারছিস আমি কি ইঙ্গিত করছি? বুঝতে পারছি না, বুঝি নাই তখন আমি এটা। তোর কি মনে হয় যে এটাই কারণ ছিল? I don't know. মেয়েটির খুব বেশি মাত্রায় তাড়া ছিল। আর ওর হচ্ছে আমি তুই যখন সবসময়- সার্ভ করতে পারিসনি ব্যাপারটা, তখন সে আর একটা বুফে ডিনারে খোঁজ নিয়েছে যেখানে এখানেও পায়েস পাওয়া যায়, সেখানে গিয়ে এখন তার জানি না পায়েস এটা কি খাইছে। সে অবহেলা, আমি যে ওই কয়েকদিন অবহেলার কারণে No, চলে no, no, গেছে, ওটা নাকি একটা হচ্ছে- রিজন মাত্র। ওরকম অবহেলার গল্প তো নাকি হচ্ছে ফ্যামিলিতে ওই মধ্যে ছেলে হচ্ছে থাকে। নেভিতে জব করে, উনি হচ্ছে হেলথ বিষয়ক মানে স্বাস্থ্য বিষয়ক ইয়ে করে আর কি, ভালোই মোটামুটি 30-35 হাজার টাকা নাকি স্যালারি। তো নাকি ও তোর কথাবার্তাগুলো কি সঠিক যা তুই বলতেছিস? জি মানে সবকিছু আমি সিরিয়ালি বলতে পারতেছি না, কারণ সব তো একবার এখন মনে পড়তেছে মিথ্যা না। কিছু বলেছিস কি? না না এনিওয়ে, যাকে ঘিরে কথাগুলো বলা, যাদেরকে উদ্দেশ্য করে বলা, তারা যদি মনে করে তাদের পক্ষ অবলম্বন করে কথা বলতে চায়, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন, এবং চাইলে আপনাদের পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারেন। যদিও নাহিদ কিন্তু সে কোনোভাবেই তার ইনফরমেশন ডিসক্লোজ করেনি, কারো তথ্য সেখানে দেয়নি। তারপরও যদি মনে হয় যে আপনাদের জায়গা থেকে আপনাদের কথা বলার প্রয়োজন আছে, কথা বলতে চান, তাহলে কথা বলতেই পারেন। এবং মিডিয়াতে আমরা মানুষের কষ্টের কথা, জীবনের কথা, জীবন ঘনিষ্ঠ গল্পগুলো উপস্থাপন করি, যাতে করে এই ঘটনাগুলো মানুষকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারে কিনা, এবং সেই সাথে যে ভিকটিমটা আমাদের এখানে উপস্থিত থাকে তাকে কোনোভাবে আমরা আবার নতুন ফ্রেশ স্টার্ট দিয়ে জীবনে আবার নতুন করে সুপ্রতিষ্ঠিত করতে পারি কিনা, আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারি কিনা, সেই প্রচেষ্টাগুলো থাকে। এগুলো বলতে গিয়ে হয়তো যাকে ঘিরে কথা বলা হচ্ছে, বারবারই বলি যে এখানে তো আর কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই যে আমরা ধরে ফেলবো যে কে সত্য আর কে মিথ্যা বলছে। এজন্য মিডিয়ার জায়গা থেকে আমরা অনেক বেশি রেসপন্সিবল। আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন, অথবা কোনো একটা প্রোগ্রামে আপনারা নিজেরা এসে আপনাদের প্রসঙ্গ বা আপনাদের পক্ষ অবলম্বন করতে পারেন। বারবারই কোয়েশ্চেন করেছি, বারবার উত্তর দিয়েছিস যে এই বক্তব্যটা তোর, কেউ চাপ দেয়নি, কেউ শিখায়নি, নিজের মতো করে বলছিস এবং সব সত্য বলছিস, তাই তো? জি, না? জি। ওকে, আমরা অনুষ্ঠানের এই বলতে বলতে অনেক শেষের দিকে এগিয়ে গেছি। এখন তাহলে কি এভাবেই তুই শেষ হয়ে যাবি, তাই তো? এইভাবেই চলতেছে আমার যেহেতু শেষ, এখনো আমি plan কি plan? এভাবে অন্যদিকে- শেষ হয়ে যাবে? অন্যদিকে কোনো কনসেন্ট্রেট করতে পারতেছি না, আমি চাচ্ছি তোর যে move out সিচুয়েশন, করতে। আর 2-6 মাস পরে তো তোর নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না, তোর যে অবস্থা আমি দেখতেছি। কিন্তু একটা ভালো দিক যে এই ছ্যাঁকাম্যাকা খাইলে যেভাবে অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে যায় অনেকে ইয়াংস্টাররা, এটা তো তোর মধ্যে নাই। কিন্তু এই যে অসংলগ্ন জীবন, না ঘুমানো, এই যে মাঝরাতে লাফ দিয়ে উঠে পড়া, ওর কথা চিন্তা করে লাফ দিয়ে উঠে পড়িস না। এই যে ঘুমায় আছিস, এই যে এরকম ঘুমাচ্ছিস, হঠাৎ এরকম করে এরকম উঠে যাস, হ্যাঁ মানে মনে পড়ে আর কি, অনেক মনে পড়ে উঠে যাস, জি এরকমই, যে হাঁসফাঁস লাগে, হ্যাঁ জি দম বন্ধ লাগে। মানে মনে হচ্ছে যে আমার ভেতর থেকে কেউ একজন ওকে ছিনিয়ে নিয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তো এরকম চলতে থাকলে বাঁচবি কয়দিন? বয়স কত বললি এখন? 24। আমার সারা জীবন পড়ে আছে পাগলা। জীবন কত মূল্যবান নাই পৃথিবীতে, মানুষের চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই। 650-700 কোটি মানুষের মধ্যে কত মেয়ে, নেপালে গিয়ে পাগলায় গেছিলাম, কত সুন্দর সব দেখতে, টিকটুকু মুখ। গেলি না নেপালে? পোখরা যা, কত সুন্দর মেয়ে, একটা বিয়ে করে নিয়ে আয়। পাগলা কোথাকার, একটা খ্যাপাতেই চোখ বন্ধ করে একটা জায়গাতে ফোকাস করতেছি, ঘোড়ার নাল কোন শালা তোর 2 পাশে লাগায় দিছে, এদিক ওদিক দেখতেছি না। গোটা পৃথিবীতে কত কিছু লুকায় আছে, দুনিয়াকে এক্সপ্লোর কর।
প্রকৃতি কত সুন্দর। হঠাৎ একদিন ভোরবেলায় উঠে তাকায় দেখিস আল্লাহ কত সুন্দর করে পৃথিবীকে সাজায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্বর্গের প্রকৃতি এনভায়রনমেন্ট হবে সুবে সাদিকের মতো, কত সুন্দর। দুনিয়ার এক কর্নার থেকে আরেক কর্নার ঘুরতে যায়, কত চমৎকার ভাবে পৃথিবী সাজিয়ে রেখেছে। তোর চোখ পরিতৃপ্ত হবে তার কারণে, তোর অন্তর শান্ত হবে তার কারণে, শুধু তোর কারণে, তুই আছিস তাই। পাগল কোথাকার, খ্যাপা কোথাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধু বলা যায় যে উনি না আসলে পৃথিবী সৃষ্টি হতো না, কিন্তু আমি বিশ্বাস করি যে সবই আছে, নাহিদ যদি না থাকতে পৃথিবী অসম্পূর্ণ হয়ে যেত। তোর কথা আর তোর ক্ষেত্রে আর এটা বলতে পারবো না যে এই প্রকৃতি সৃষ্টি হতো না, বাট এটা তো বলতে পারবো যে কোনো একজন নাহিদের আসার কথা ছিল, সে আসেনি, তাই আজ বড় বেশি খাখা করতেছে এই প্রকৃতি। খ্যাপা পল্টা কোথাকার, পাগল। কত কত কিছু পৃথিবীতে লুকায় আছে তোর জন্য। তোর বাবা মা, তোর ভাই বোন, তোর আত্মীয় স্বজন, কত কিছু করার আছে তাদের জন্য। জীবনে কত স্যাক্রিফাইস করেছে তারা দিনের পর দিন। একটা মেয়ে আদর করে একদিন পায়েস খাওয়াইছে, আর পল্টা কোথাকার, পাগলা কোথাকার, পাগলায় গেলি তুই। দিনের পর দিন যে স্যাক্রিফাইস করেছে তোর বোন, তোর মামা, তোর মা, তোর বাবা, তোর বন্ধু বান্ধব, সেগুলো কোনো স্যাক্রিফাইস না। তোর কষ্টের জন্য ওরা পাগলায় যায়, সেটার কোনো মূল্য নাই। ভালোবাসা প্রতি মুহূর্তে প্রতিস্থাপিত হয় জানিস। আর আমরা তো শালা কুত্তার জাত। একটু ব্রেনটাকে পরিপূর্ণভাবে শিফট করতে পারলে দেখবি যে আর একটা মেয়েকে দিয়ে এরকম কাব্য করতে মন চাচ্ছে, ওরও পায়েস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস। শুধু কোনোভাবে টেকনিক্যালি শিফট করতে পারলেই হয়। তুই আছিস এক পল্টা, এক প্রতারণা করেছে, এক বা ভণ্ডামি করছে তারে নিয়ে। ছি ছি ছি, তোর জীবন তোর ওভাবে বাঁচতে থাক। কিন্তু আমার মন মানতেছে না। তোর পছন্দ হয়েছে হিজড়া লাইফ, তুই চালাতে থাক, বাঁচ এভাবে। আর এভাবে যে ডিক্রিজ হতে থাকতেছে তোর শরীর, 2 দিন পর তোর নখ আর চুল ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, যা অবস্থা তোর দেখতেছি। মাত্র 24 বেটা, 48 এসে পেট বাড়ায় গেছে, টাইনে ধরে রাখছে কোন রকম নিঃশ্বাস বন্ধ করে। দাঁড়িয়ে রাখলে একটু বয়স্ক লাগতো, শেপ টেপ করে এভাবে দাঁড়ায় গেছি। সোজা হতেও পারে না, তাও বেকা এভাবে দাঁড়ায় গেছে। তুই বেটা 24 পোতায় গেছে। ছি ছি ছি, গোটা পৃথিবী তোর জন্য হাত মিলে অপেক্ষা করতেছে। না জ্ঞান হওয়ার পর থেকে যারা তোকে ভালোবেসেছে, তোর টিচার্স, তোর পরিবার, কত স্যাক্রিফাইস কত মানুষের আছে। সবার কথা বাদ দে, যে মানুষগুলো দুঃখী আছে, যে মানুষগুলো কষ্টে আছে, মানুষ হিসেবে সেই মানুষগুলো পাশে দাঁড়ানো তো জীবন বড় হয়ে যায় অনেক। কত কি করার আছে পৃথিবীতে। হু নোজ তোর হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা তৈরি হবে। হু নোজ তোর হাত দিয়ে সবচেয়ে পৃথিবীর বড় ইনভেনশন তৈরি হবে। তুই আছিস একটা মেয়ের পায়েসের মধ্যে আটকায় গেছিস, পাগল কোথাকার। থাকবে এভাবেই, থাকতে না, থাক। change হতে না না, চেঞ্জ হওয়ার দরকার নাই, তুই থাক ওই মেয়ে এইভাবে ভাবতে থাক কল্পনার মধ্যে। আমার পায়েস, আমার কাশফুল, আমার কলিজা। আরে বেকুব, যে মুহূর্তে কলিজা পায়েস আর কাশফুল মারাচ্ছি সেই মুহূর্তেও মাস্তি করতেছে ওই যার সাথে সে হাত ধরে আগায় গেছে, তার সাথে ঝড় তুলতেছে ঘরের মধ্যে। 5 বছরের একটা সম্পর্ক, আর 5 বছরের 2-3 মাসের সম্পর্ক। একটা সম্পর্ক আছে, হার মানলো। বি এ ম্যান ম্যান। ইভেন হচ্ছে সে এখনো কারো কাছে আমার মানে কেউ যখন ওকে কোশ্চেন করে যে তুই যে ওকে ছাড়া চলে আসছস, মানে আমাকে ছাড়া যে চলে গেছে, এটার কোনো রিজন দেখাইতে পারবে কিনা যে এই কারণে চলে গেছে, এটাও দেখাতে পারছে না। মানে কোনো কারণই নেই, মানে একটা মানুষ যেটা মানুষের ছেড়ে চলে যাবে এটার কোনো কারণই দেখাতে পারছে না। আমি যদি ওর সাথে প্রতারণা করতাম বা হচ্ছে ও মানে শালা ওকে রাতকে ছাড়া বিয়ে দেবো। কেউ কি আছো ভাই? এই ছেলেটা এমনি লম্বা টম্বা আছে, দাঁড়া এনে তো আমার পাশে দাঁড়া, এনে আমার কাছে আয়। আজকে স্বয়ংবর হবে এখানে। আমার সাথে তো হাইট গুরু অনেক কমেন্ট কিন্তু আজকে, এবং একই সঙ্গে অনেক শেয়ার। আশা করবো আপনারা শেয়ার করবেন। এই ধরনের টিনেজ প্রেম এবং প্রেমের একটা পর্যায়ে গিয়ে এই ধরনের ঘটনা অনেকেই ফেস এই যে আমার হাতে একটা সুন্দর একটা পাত্র আছে, অসম্ভব লয়াল, নাম নাহিদ। হাইট তো দেখে আমার চেয়ে তো লম্বা প্রায়, এবং এখন পর্যন্ত ঠিকঠাক আছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে আর নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। ছেলেটার বন্ধু হিসেবে যদি কেউ হাত ধরতে চাও, আমি বলি না যে প্রেমিক হতে হবে, তোমরা আমাদেরকে কল করো অথবা টেক্সট করো, আমি কিন্তু ফোনে নিতে যাচ্ছি তোমাদেরকে। তোর স্বয়ংবর হচ্ছে এখন, বস, চলবি ভাবে।
এভাবে চলতে থাকবে? না, মুভ আউট করার হলে করব। গুরু, অনেকেই বলছেন যে মেয়েরা নাকি এরকমই, আমরা তো অবশ্যই সেটা বিশ্বাস করি না যে দেখি সবাই মেয়েরা এরকম না ছেলেরা এরকম, এই ডিবেটটা হয়ে যাক। আর এই ফাঁকে কোনো ছেলেকে না, স্পেশালি কোনো মেয়ে যদি বলে যে না আমি আসলে এই ছেলেটির বন্ধু হতে চাই, আমি আজকে স্বয়ম্বর করাবো, একটা ফ্রেন্ডশিপ হোক। আর তোর এত কিসের তাড়া? তুই তো খুব ভালো ছাত্র ছেলে আর্লি এজ থেকে, ক্লাস 1 থেকেই তোরে প্রেমের বাতাসে ঘুড়ি উড়াইতে হবে, ক্লাস 9 তোরে প্রেমে পড়তে হবে, 10 যাইতে না যাইতে তোরে পায়েস খাওয়ার লাগে দিয়া বাড়ি যাওয়া লাগবে কাশফুলের মাঝখানে। আমি আজ পর্যন্ত গত 15-16 বছর প্রোগ্রামের সাথে কানেক্টেড, এই ইম্যাচুর প্রেমের সার্থক সফলতা কখনো দেখিনি। রাইট। আমি অসম্ভব রকম ঘেন্না করি এই জিনিসটা। হ্যাঁ, টুকটাক মাস্তি হতে পারে, মাস্তি বলতে আমি বলছি যে হেলদি ফ্ল্যাটারিং যেটাকে বলে, তোমাকে তো দারুণ দেখাচ্ছে, তোমার আর আকাশের মধ্যে সত্যি কোনো তফাৎ নাই, এই যেরকম একটু মজা করলো চলে গেল, ফ্রেন্ডশিপ থাকতে পারে। ইটস নট দ্য টাইম ফর মুভ অন উইথ দ্য রিলেশনশিপ। না, সারা জীবন পড়ে আছে, নিজের জীবনে কিছু তৈরি করার ব্যাপার আছে না? আমি বলতেছি না যে পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আরো অনেক কিছু আছে। নিজেকে ঋদ্ধ করার সময় এটা, আগুনে ঝাঁপ দেওয়ার সময় এটা। গুরুর কথাগুলো আমি বুঝতে পারছি, চেষ্টা করব মানে আমি মুভ আউট করার জন্য। 6-7 পড়া অবস্থায় যখন বাবরি মসজিদ প্রথম ধ্বংস হয়, কয়েকশো না প্রায় 1000-এর কাছাকাছি ছেলেপেলেকে নিয়ে আমি ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করে ফেলেছিলাম। কোন ক্লাসে শুনলি কথাটা নাকি শুনিসনি? 6 বা 7 পড়ি তখন, ফার্স্ট টাইম যখন বাবরি মসজিদ অ্যাটাক হয়। প্রত্যেকটা জাতীয় দৈনিক এটাকে কভার করে, যেহেতু স্বামীর নেতৃত্বে হাজার হাজার ছেলে মেয়ে এইভাবে ইন্ডিয়ান এম্বাসি দখল করতেছে। আমাকে অ্যারেস্ট করতে গেলে আরো ঝামেলা হয়ে যেতে পারে, তখন আমাকে চেজ করতেছে ওরা দূর থেকে এবং বোঝানোর চেষ্টা করতেছে। আমি বললাম যে না, আমার আগুন ছুটতেছে মাইক্রোফোনের সামনে, মাইক্রোফোনের সামনে সবসময় আমি সাবলীল, একবার আগুন লাগাই দিচ্ছে। দেখছে যে একটা বাচ্চা ছেলে, তখন তোর মতো এরকম কচি দেখাইতো আমার, আমি একদম আবেগে কান্নায় ফাটায় ফেলতেছি সব। কেন এরকম ইররেশনাল কাজ হবে? কেন বাবরি মসজিদ ধ্বংস করা হবে? যদি বাবরি মসজিদ এভাবে ধ্বংস করা হয়, আমি এখানে আত্মাহুতি দিব ইন্ডিয়ান এম্বাসির সামনে, এরকম ভাবে বক্তব্য রাখতেছি। বহু বছর আগের ঘটনা। আমাকে পরবর্তীতে বিভাগীয় কমিশনার অফিসে নিয়ে যাওয়া হয়, বাট তারা আমাকে অ্যারেস্ট করেনি এই কারণে যে অ্যারেস্ট করলে পরিস্থিতি আরো বেগতিক না হয়ে যায়, সেই কারণে। তার মানে কি, আমি বলতেছি না যে কালকে আন্দোলনে তুই নাম, বাট দিস ইজ দ্য পিক টাইম, হাই টাইম টু মুভ অন উইথ সামথিং স্পেশাল। না, এই যে তোদের বয়সে ছুটে চলে গেছি কোথাও, বানভাসী মানুষ, আগে তো প্রায় বন্যা টন্যা প্রায়শই হইতো। 48 বছরের বুড়ো হাড়ে এই ঘটনাগুলো ঘটে না, সাহসে কুলায় না। অনেক রেসপন্সিবিলিটিজ আমাকে একদম পঙ্গু করে ফেলেছে, আমাকেও হিজড়া বানিয়ে ফেলেছে। কিন্তু ওই সময় তো কোনো পিছু টান ছিল না। আর তুই আছিস একটা মেয়েরে নিয়ে, কবে দিয়া বাড়িতে পায়েস খাইছিস, সেই ফিলিংসে আটকায় গেছিস। দ্যাটস ওয়াই আই রিয়েলি রিয়েলি হেট দ্য ইম্যাচিউর রিলেশনশিপ অ্যান্ড লাভ। এই বয়সটাই হচ্ছে নিজেকে ঋদ্ধ করা, নিজেকে তৈরি করা, নিজেকে পরিণত করা। এই বয়সটাই হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়ার, এই বয়সটাই হচ্ছে দারুণ কিছু করে দেখানোর। আমাদের সময় আমরা করেছি, কিন্তু আমি যেমন যে তোকে একটা এক্সাম্পল দিলাম, এখন আমাকে আমার পেপার কাটিং আছে, ওই সময়কার জাতীয় দৈনিকগুলো সবগুলোকে লিড নিউজে নিয়ে আসছিল, ফাড়ায় ফেলছিলাম আশপাশ। কোথাও বানভাসী মানুষের ব্যাপার হলে ছুটে চলে যেতাম আগুনে ঝাঁপ দেওয়ার সময়। আর এখন রেসপন্সিবিলিটিজ, অমুক বাচ্চার এই বউ কি বলবে, সমাজ কি বলবে, এই করতে গিয়ে পঙ্গু হয়ে গেছে, হিজড়ার মতো বিহেভ। এখন এই মাইক্রোফোন নিয়ে ধর মুখে কথা বলে খালাস। কাদের সময় এখন? তোদের সময়। আর তুই আছিস কি? আমার কলিজা, আমার পায়েস, আমার দিয়া বাড়ি, আমার কাশফুল। পল্ঠা কোথাকার, পাগলা কোথাকার। ফোন নিতে চাই কয়েকটা, টেক্সট নিতে চাই, যদি কোনো জ্ঞানগর্ভ বক্তব্য কেউ দেয়, এবং টেক্সট নিতে চাই এই পাগলের বন্ধু যদি কেউ হয়। আর তোর পর ছেড়ে দিলাম, তুই তোর এই পোল্টাচ লাইফ, তোর এই হিজড়া লাইফ তুই লিড করবি, নাকি তুই পুরুষের মতো কাম ব্যাক করবি? তোকে বুঝাতে যাব না আমি। আপনার কথা যেগুলো শুনলাম, আমি চেঞ্জ হতে চাচ্ছি। আপনার যেহেতু অনেকগুলো, কে চেঞ্জ করে দিবে তোকে? আমি এখন তোকে কি 7 সমুদ্র পাড়া দিয়ে গিয়ে ওই যে রাক্ষসের মধ্যে থেকে ওই যে ঘটির মধ্যে পদ্মফুল নিয়ে এসে খাওয়াইলে তুই চেঞ্জ হবে? এরকম তো কিছু নাই ব্যাপার। আর আমার কাছে ম্যাজিকও নাই যে ম্যাজিক দিয়ে আমি তোকে ওভারনাইট চেঞ্জ করে দিব। ইটস ইউ হু ক্যান চেঞ্জ ইট রাইট নাও, রাইট নাও, এখন এই মুহূর্ত থেকে। তোর মায়ের বাপ
একটা ফ্রডের জন্য আমি ওই ভাবনা ভাবতেছি গোটা পৃথিবী আমার জন্য বসে আছে, দুহাত মেলে গোটা প্রকৃতি আমার জন্য বসে আছে। আমি চাইলে আজ এখান থেকে শুরু করে সুইজারল্যান্ড, জুরিক থেকে শুরু করে নেপালের পোখরা, পোখরা থেকে শুরু করে কাশ্মীর, আমি গোটা দুনিয়া আমার। আই এম দ্য বিগ আশরাফুল মাখলুকাত, আল্লাহর সেরা জীব। গোটা পৃথিবী সাপোজ টু ওয়েট ফর মি। আমি প্রকৃতি দেখবো, আমি ফুলের উপরে প্রজাপতির নাচন দেখবো, আমার জীবনে আমার ভালোবাসার মানুষ আসবে, আমাদের ঔরুষ, আমাদের সন্তান জন্ম নিবে। পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বড় পীর আমার বাবা মা, তাদের সেবা করব, মানুষের সেবা করব। গোটা পৃথিবীর জন্য আমি নিয়োজিত। আমার দ্বারা দারুণ কিছু ইনভেনশন হবে, যার জন্য গোটা পৃথিবী মুখিয়ে বসে আছে আমার দিকে। এইভাবে চিন্তা করবি। তোর মায়ের বাপ একটা মেয়েরে নিয়ে পুতুর পুতুর আলাপ করে জীবন পার করে দিচ্ছিস, যে মেয়ে তোর সাথে ফ্রড করছে। তোরে কি বোঝাতে যাবে? মোটিভেশন স্পিচ দিচ্ছি না, আমি কথার কথা বলতেছি। ইটস ইওর কল। চলবি তাহলে এইভাবে, রাইট? না এখন তো কথার ঠেলায় বলতেছিস। না, চলতে ইনশাআল্লাহ থাক। চেঞ্জ হব। কংগ্রেচুলেশন টু ইউ। তুই আর তোর দিয়াবাড়ি আর তোর না, কাশফুল। না। আমি এরকম না রে ভাই, কখনো এরকম ছিলাম না। মোবারক হোক হিজরা লাইফ তোকে। না, আমি এখন মুভ আউট করতে চাচ্ছি। মেয়ে দেখবো? আপনাকে কথা দিলাম, আমি মুভ আউট করতে চাচ্ছি। আমি তো মেয়ে দেখবো? মেয়েও দেখা লাগবে না। পারবি? তোর দ্বারা তো সম্ভব না। না, পারবো। তুই তো মাজা কেন, সোজা হাঁট। না, পারবি? ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, পারবো। ওই মেয়েকে নিয়ে ভাববি না? না, তো ভাবনাতে তো আসবি, কারণ ওই কথাগুলো ভাবলেই তো ফিলিংস কাজ করে। তা আসবে না তখন? তো ভাববি না? আপনি শো শেষে বাসায় গিয়ে কমেন্টগুলি পড়বেন। এখানে আপনার বিষয়ে আপনার বন্ধু হতেছে এবং আপনাকে কি কি করা যাবে সেটা অনেকে বলেছেন। সেটাও দেখেন যে আপনার এই গল্পটা মানুষ কতটা ভালো লেগেছে অথবা আপনার গল্পের সঙ্গে মিশে গেছে। আমার ফোন করলে যায় গুরু, দিতে থাক আমাকে একটা একটা, মানে কোনো কাটিস না ভাই, আমার তোকে অনুরোধ। কাটেনি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলতেছিলেন? বলছি হ্যাঁ, গুরু, আমি নোমান বলতেছিলাম। নাহিদ নোমান। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে এই পাগলার জন্য কোনো পরামর্শ আছে নাকি? পরামর্শ দিও না, পরামর্শ যে কেউ সস্তায়, বাঙালি পরামর্শ দিতে ওস্তাদ। পরামর্শ আর কি, আসলে ওনার গল্পটা শুনে কষ্ট লাগছে, তবে উনি তো মানে ওনার দিক থেকে তো সঠিক, তো এই কারণে ওনার তো আর কিছু করার নাই। তো যেহেতু আবার ওনার একটা জিনিস পজিটিভ আছে, আপনিও আগেই বলছেন যে মানে উনি এই যে মানে ঠেকা খাইয়া একবারে যে বাঁকা হয়ে গেছে। খারাপ, অ্যাডিকশনে জানি, কিন্তু বাঁকা তো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না এখন আর, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না ঠিকভাবে। এটাই ওনাকে বলবো যে মানে এটা থেকে আস্তে আস্তে মানে বের হয়ে আসার চেষ্টা করুক। আর যে চলে গেছে তাকে নিয়ে তো ভাবার মানে দরকার নেই, কারণ মানে আপনি ওই যে সব ক্ষেত্রে আবেগকে মানে উপরে স্থান দেওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে বিবেককে উপরে স্থান দিতে হয়। হ্যাঁ, সব সময় তো আর আবেগ দিয়ে দুনিয়া তো চলে না। আবেগ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বিবেকহীন আবেগ ওইটা কিন্তু বোকামি, ঠিক আছে না? সেখানে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন। কি কথা দিতে পারবি? তুই তো নাহিদ আর ও তো নোমান, পারবি কথা দিতে ওরে? আর নোমান, আমি চাই না যে কেউ পরামর্শ দেখ। বাঙালির এই পরামর্শ দেওয়া আর ট্রিটমেন্টের হেল্প করা, রিকমেন্ডেশন দেওয়া, এটাকে অসম্ভব ঘেন্না করি। আমার একটু মাজা ব্যাকা কি করি, এই 100টা রকমের টোটকা চলে আসবে সাথে সাথে ইনস্ট্যান্ট। তারপরেও আবার কি কয়েক লক্ষ কোটি টাকা বাঙালি খরচ করে প্রতি বছর বাইরে ট্রিটমেন্টের জন্য। এই আর এই পরামর্শ, এটার অভাব না। আমি সহ বহু লোক আছে পরামর্শ দেওয়ার জন্য। সো আমি পরামর্শটাকে যদিও খুব হেট করি, তারপরও নোমান, এই যে পাগলা আছে, পাগলার সাথে কথা বললো, কিরে পারবি? তোর বন্ধু হিসাবে ওকে স্বীকার করলা, 24 বছর বয়স, ছেলে ভালো, কিন্তু একটু ছাকা খেয়ে বেকা অবস্থায় আছে এই আর কি। আমার বড় ভাই হবে আর কি। আচ্ছা বড় ভাই, তাহলে ঠিক আছে, বড় ভাই বন্ধু নে কথা কর। হ্যালো মিস্টার নোমান। হ্যাঁ, হ্যাঁ ভাই। জি, দেখেন, কি করবেন, এখন তো আর কিছু করার নাই। গলা ধরে কান তোরা দুইজন, নোমান আর নাহিদ। যে তোমার কথাগুলো আমি শুনলাম, চেষ্টা করব, তোমার কথাগুলো ঠিক আছে, চেষ্টা করব আমি চেঞ্জ করার জন্য, বাট হয়তো একটু সময় লাগবে, বাট শীঘ্রই চেষ্টা করব যে আমি একটু চেঞ্জ হওয়ার, সেটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটাই। যে কুটুম লিখেছে যে ও কিন্তু মানসিক ভাবে শক্ত আছে, যেটা ওদের মনে হয়েছে। মেয়েটা চলে গেছে, ঠিক আছে,
যে মেয়ে গেছে তাকে নিয়ে চিন্তার কিছু নাই। বলছিলেন যে এই যে অপ্রাপ্তবয়স্ক যে ভালোবাসা, প্রেম ভালোবাসা, এগুলার পরিণতি আসলেই আই হেট ইট, আই হেট ইট, সিম্পলি আই হেট ইট। এটা একবারে ওই যে কি এই যে এটাকে ভালোবাসা বলে না অ্যাকচুয়ালি, ভালোবাসাকে অপমানিত হচ্ছে এই ইম্যাচিউর ভালোবাসার কারণে। বাবজান কাটতেছি, আরো কয়েকটা ফোন নেই। এই এক নাহিদের গল্প থেকে যদি হাজারো নাহিদকে বাঁচাতে পারি, সেটাই আমাদের জন্য আসলে ভালো হবে। ওর কথা এখন শুনে যেটা মনে হচ্ছে যে আমাকে যদি আজ হতে 4 বছর 5 বছর আগে যদি কেউ একজন ওই রিলেশনটা শুরু হওয়ার আগে কেউ যদি আমাকে স্টপ করে দিত যে রিলেশনে যাইস না, তাহলে আজ আমার তুমি এরকম থামতে পরিস্থিতি না হইতো ভাই, না। তুমি থামতে হইছে, ওটা তো তোর যুদ্ধে যাওয়ার সময় তুই তো আগুনের মতো ছুটতেছিস। হইছে, যা হইছে তা হইছে। বন্ধুরা আমাদের রিভিউ বাটন তো আর লাইফে নাই না। এখন কি করবে? এখন আজ এই মুহূর্তে, এই যে বর্তমান, এই যে গতি হয়ে গেল, অতীত হয়ে গেল, এই যে এই সময়টা অতীত হয়ে গেল, এখন থেকে কি করবি সেটা ক। আমার একটা থাবড় মেরে যা, ভেতরে যাতে একটা তোর মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, তারপর তুই বদলে যা। তাও আমি থাবড় তোর হজম করে নিব। লক্ষ মানুষ দেখবে, আমাকে একটা থাবড় মেরে দে, তাহলে আর ভিতরে তোর একটা চাঞ্চল্য, কি করলাম আমি দিয়ে যদি কালকের পর থেকে শুনি যে তুই স্বাভাবিক জীবনে ফিরে গেছিস, তাও আমি হজম করে নিব। পারবি? কিছুই পারবি না। তুই ফুল নিতে পারবি না, তুই কি করতে পারবি না, তুই পায়েসও খাইতে পারবি না। বন্ধুরা অসংখ্য টিনেজ প্রেমের পরিণতি এরকম। আশা করব এই এপিসোডটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি আপনার ওয়ালে। আমাদের এই স্ট্রিমটি যারা দেখছেন ফেসবুকে, প্লিজ শেয়ার করুন। হাজারো এমন অসংখ্য প্রেম রয়েছে, পরিণতি খুব খারাপের দিকে যায়। আমরা চাই না এই ধরনের প্রেম, এটা আসলে প্রেম না। একদমই তাই। জুয়েল যেমনটা বলতেছিল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নাহিদের বন্ধু বলতেছি। আরে মারছে কাম, চিনতে পারছিস গলা শুনে? একটু লাইনে থাক, একটু লাইনে থাকো, দেখে চিনতে পারছি কিনা। চিনছিস কোনটা কথা শুনে? দেখো, চিনতে না পারলে ওরে কিন্তু অপমান করবো আমি সেই লেভেলের, যে বেটা তুই মেয়ের প্রেমে এত পাগল হয়েছিস যে বন্ধু চিনিস না। চিনতে পারছিস? আরেকটু শুনে নি। আর একটু শুনিস, নাম বলিস না, আর একটু বলতো ভাই। বন্ধু আর বলার দরকার নাই, আর বলার দরকার না। না চিনতে পারলে ওর খবর আছে। মেবি জয় যুক্তরাষ্ট্র থেকে, মেবি জয় কি যুক্তরাষ্ট্র থেকে? না, বাংলাদেশ থেকে। থামো থামো, না আর নাম বলিস না। দেখি এবার যদি না বলতে পারি সত্যি তোরে পিটাবো এখানে। যে মেয়ের প্রেমে এমন পাগল অনেক হয়েছিস বন্ধু বেটা। তো। হ্যাঁ, অনেক বন্ধু বেটা। 500-600 মতো বন্ধু এখন আমি। 500-600? কত বন্ধু? মানে ছেলে প্রেম থাকে না 500-600? কলেজ লাইফে বা না 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 না, তোর নিজের নাম ডিসক্লোজ করার দরকার নাই বাবজান। আমি ওর পরীক্ষা নিচ্ছি যে মেয়ের প্রেমে কতটুকু আর সার্কিট গেছে। ও কি পৃথিবী সম্বন্ধে ধারণা আছে, না পৃথিবীতে আছে, না অন্য পৃথিবীতে গেছে। আর একটু ক্লু দে তো ভাই। নাম বলা দরকার নাই, আমার দোকান আছে। আর বলা দরকার নাই। এই যে ভিডিও ক্যাসেটের দোকান, যেখানে খারাপ ছবি নিতে যাই। আসলে আসলে বুঝতে পারতেছি নাকি দোকান আছে। আমার দোকান আছে। রবিন 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 এক্স্যাক্টলি। লাথি দেওয়া উচিত। আচ্ছা রবিন, তোর ওই লাথি আমি একটা দিয়ে দিলাম নাকি? ও তো পাগলা হয়ে গেছে মেয়ের প্রেমে। আচ্ছা, আমি বলতেছি। রবিন শুনতে পাচ্ছিস? তোকে তো আমি বলা হয়নি আমি যে এখানে আসবো। তুই যে জানো সেটাও তো আমি জানতাম না। মানে আমি যেখানে আছি তুই। আমি জানতে পারছি আমার বন্ধু হৃদয় আমারে মেনশন মারতে। আচ্ছা আচ্ছা, জি। তো আমি দুইটা তো হতভম্ব হয়ে গেছি যে কি নিয়ে কথা বলতেছি। আমি পুরোটা শুনি নাই, মাত্র ঢুকলাম অনলাইনে। আচ্ছা আচ্ছা, এখন যতটুকু শুনতে পারলাম যে মেইলি একটা কাহিনী, একটা কাহিনী হয়তো ও বুঝে নাই, ওর জন্য ফিলিংস আসছে। না ঠিক আছে, ঠিক আছে রবিন, ও কেন ওখান থেকে ফিরে আসতে পারছে না সেটা হচ্ছে কনসার্ন। ও কেন ফিরে আসতে পারছে না? আমরা আছি, একজন কি দিন কিন্তু জীবন চলে না। আমাদের জীবনে মা বাবা কিন্তু আমাদের সর্বোচ্চ স্থানটা প্রাপ্য, ভালোবাসার স্থানটা কিন্তু একদম তাই। আচ্ছা, আমি খুব ভালো মানুষকে আমি ফোনে পাইছি, বড়ুয়া থেকে রবিন ফোন দিয়েছে, সেটা নাহিদের বন্ধু। এখন রবিন, দায়িত্ব নিতে পারা যাবে কিনা যে এই বেটা যেন আজকের পর থেকে ওই কাহিনীতে না আর মুভ অন করে, নতুন করে ঘুরে দাঁড়ায়? পারবে? 100% একটা না, আমি 10টা দাঁড় করে দেবো। না না, 10টা দাঁড় করাতে হবে না। নাহিদ, তুই তোর বন্ধুরে কথা দে যাতে করে আমি রবিনের কাছ থেকে আপডেট পাই। হ্যালো রবিন। মিথ্যা কথা বলিস না বাপ, এটা বাটপারি করার জায়গা না। যদি না পারিস বলে দে যে আমি ওই পায়েস, আমি ওই কাশফুল ওগুলো নিয়ে থাকবো। আর যদি পারিস তাহলে বন্ধুরে কথা দে, আমি রবিনের কাছ থেকে পরবর্তীতে আপডেট নিব। বন্ধু আমি কথা দিচ্ছি, আমি এই ব্যাপারটা থেকে আমি সম্পূর্ণভাবে সরে যাব। আমি নতুন জীবন বা নতুন কিছু করার চেষ্টা করব। আর হচ্ছে এটাই আর কি। আমি নতুন কিছু চেষ্টা মানে কি প্রেম আবার? না 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 না, মানে দুনিয়াতে আর কোনো কাম নাই? এই তো চাকরি বাকরি বা এরকম কোনো কিছু।
জানি জানি তোর ঘটনা আমি জানি। তো আমি যদি এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি তোদের জন্য, তো তোদের কারণে মা বাবার দোয়াতে আল্লাহর রহমতে, বাহ, তাই না? তাহলে আমরা থাকতে কি অন্য কাউকে প্রয়োজন আছে? না, নাই বন্ধুই হচ্ছে মেইন। করে দিতে পারবো না। যাই দেখি কি বলে ও। ও শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। বন্ধু বল, আছিস? ডিসকানেক্টেড। তুই বলতে থাক, শুনতে পাচ্ছে। বল কি বলবি আর, বল, শুনতে পাচ্ছে তো। হ্যাঁ, তুই যেটা বলছস ওইটাই এখন হচ্ছে মানে বন্ধুত্বটাই মেন। এই একটা মেয়ে জীবনে আসলে চলে যায়, কিন্তু হচ্ছে বন্ধুত্বটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কখনো শেষ হয় না। তোরা শুরু থেকেও ছিলি, এখনো আছিস, থাকবি, সেটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। তোরা সুখে দুঃখে সবসময় থাকবি, এটাই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তিশা বলতেছি সিলেট থেকে। তিশা আপনার পাশে রেডিওটা অফ করুন প্লিজ। হ্যাঁ তিশা বলুন। আমি নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চাইছি। নাহিদ কথা বল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি আপনার ফার্স্ট স্টোরিটা শুনতে পারি নাই, দেন বিজি ছিলাম, সো লাস্টের স্টোরিটা শুনছি। সো শোনার পর জাস্ট এটাই গেস করলাম যে এত কিছু হয়ে যাবার পর, এত কিছু আপনার লাইফে ঘটার পর আপনি খারাপ যে সাইডটা আছে ওটার সাথে ইনভলভ হন নাই। সো সেটার জন্য আপনাকে কল করলাম। দেন আপনার সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছা আমার এটার জন্য যে আপনি স্মোক করেন না, দেন খারাপ কোনো কিছুর সাথে ইনভলভ না। সো ফ্রেন্ডশিপ কি করবেন আপনি আমার সাথে? মারছে কাম। জাস্ট ফ্রেন্ডশিপ। আমি এটা উত্তর দিতে চাচ্ছি না। না ক না, আমি উত্তর দিতে চাচ্ছি না, আমি জানি না। আরে বেটা, তোর সাথে তো বন্ধুত্বের কথা বলছি। না, এটা রিপ্লাই কি দিব তাও আমি বুঝতেছি না। একটা ছেলে বললে কি বলতি? একটা ছেলে বললে কি বলতি? ছেলে বললে অবশ্যই মেনে নিতাম। আর মেয়ে বলাতে তোর এত 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 দুশ্চিন্তা হচ্ছে কেন? তিশা আপনার পাশে রেডিওটা অফ করুন প্লিজ। ভাইয়া মেবি ভয় পাচ্ছে যে তিশা, যদি তিশা তোমার পাশে যে রেডিও চলতেছে ওটা বন্ধ করো, ইকো হচ্ছে সাউন্ড। রেডিওটা বন্ধ করো। ওয়েট ভাইয়া, আমি অফ করতেছি। কিরে, একটা ছেলে বললে তুই চিন্তা ভাবনা ছাড়াই রাজি হতি, একটা মেয়ে বলতেছে তাই বলছিস যে আমি কি বলতে হবে বুঝতেছি না, তাই তো? কারণ হচ্ছে যেটা আমি চারদিকে যেটা দেখি, আপনি মাইন্ডে নিন না, আমি একটা না, কথা মাইন্ডে বলছি। নেওয়ার আগে রেডিও বন্ধ করে, কথাই তো হচ্ছে। ভাইয়া, আমি কোনো কিছু মনে করবো না, আপনি বলতে পারেন। রেডিওটা আগে বন্ধ করে নাও তুষা, ইকো হচ্ছে, প্রচুর সাউন্ড ইকো হচ্ছে। রেডিও আমি অফ করতেছি ভাইয়া, ওয়েট। ওকে, অফ করছি। শোন। Yes, বলেন। জি, আপনাকে যেটা বলতেছি আপনি মাইন্ডে নিন না, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে ব্যাপারটা আসলে আমার সাথে যেটা হয়েছে, আমি এখন সিরিয়াসলি আমি এখন পৃথিবীর কোনো মেয়েকে আমি বিশ্বাস করতে পারতেছি না। আর হচ্ছে ফ্রেন্ড, যে আপনি তো ফ্রেন্ড হতে চাচ্ছেন, বাট আসলে সত্যি কথা যেটা বলতে এখন যেটা মনে হচ্ছে যে ছেলে মেয়ে আসলে কোনো বন্ধুত্ব হয় না এই দুনিয়াতে, এটার মধ্যে ঘাবলা আছে। আমি আমারটা বলে দিছি, ঠিক আছে? শুনে তিশা কিছু বলবে? রাইট ভাইয়া। ইয়েস ভাইয়া, রাইট ভাইয়া, যে কথাটা আনসারটা আমার যে করছেন আমি সেটা বলতে চাইছিলাম, বিকজ এরকম একটা লাইফ আমিও পাস করছি। দেন আমার লাইফেও কিন্তু ভাই আমার লাভ ম্যারেজ ছিল, দেন আমার ডিভোর্স এখন হয়নি, বাট হয়ে যাবে এরকমটাই। ভাইয়ার লাইফের কষ্ট আমার লাইফের কষ্ট অনেকটাই সেম, বাট জাস্ট ওই ভাইয়া যে বললো যে ভাইয়া খারাপ কোনো কিছুতে ইনভলভ হয় না, দেন নেশা টেশা স্মোক এরকম কোনো কিছু করে না, সো যার জন্য আমি ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম। আর ভাইয়া যেটা ভয় পাচ্ছে, এটাই রাইট, বিকজ আমাদের এখন সিচুয়েশন এগুলাই হচ্ছে, বিকজ কাউকে ইজিলি ট্রাস্ট করা যায় না। সো নাহিদ ভাইকে জাস্ট এটাই বলবো, আমি জাস্ট ফ্রেন্ডশিপ চাইছি, অন্য কোনো কিছু না, বিকজ লাভ এই টপিকটা আমি নিজেই হেট করি, এটাই। হ্যাঁ, কিন্তু তিশা, এটা তো এটা সত্যি প্রেজ ওয়ার্দি যে ও নিজের ভেতরের কথা অকপটে খুব সবলীল ভাবে এবং খুব সরাসরি বলেছে, কারণ ও চাইলেই কিন্তু বলতেই পারতো যে উই গোনা বি মেকিং ফ্রেন্ডস, নো প্রবলেম, তাই না? ও যে অনেস্ট, ও রিলেশনশিপের ব্যাপারে, যে কোনো রিলেশনশিপ হোক, সেটা বন্ধুত্বের হোক, প্রেমের হোক, সেই কারণে কথাটা ভেতর থেকে বলেছে। সো বাট একটা জিনিস অবশ্যই প্রশংসার দাবি রাখে, তিশা কিন্তু তোর কথা শুনে, স্পেশালি যে জিনিসটাকে বারবার সে হাইলাইট করতেছে, যে সাধারণত দেখা যায় যে ছেঁকা খেয়ে যখন বেকা হয় তখন খারাপ পথে পা বাড়ায়, স্মোকিং অর অ্যাডিকশন এন্ড অল। বাট এই জায়গাতে তুই কোনোভাবেই যাসনি। শুধু এটা না, তোর আরেকটা জিনিস আমাকে অনেক বেশি সারপ্রাইজ করছে, সেটি হচ্ছে যে মেয়েটির ব্যাপারে কোনো খারাপ কথা তুই বলতে তো চাসই না, শুনতেও চাস না। এটার মানে হচ্ছে
সে মেয়েটি কি বাটপারি করছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। বাট তুই যে খুব যত্ন করে গত 5 বছর ভালোবেসেছিস মেয়েটাকে, সেটাকে অনেক সম্মানের চোখে দেখিস তুই। এটা কিন্তু অনেক দারুণ একটা অ্যাপ্রোচ। এটা তুই যে অনেক ভালো ব্যক্তিত্বের একজন মানুষ, তোর পারিবারিক গ্রুমিং যে অনেক বেটার, তারই কিন্তু চমৎকার একটা রিফ্লেকশন। এই কারণে আমার ধারণা যে তিশা তোর বন্ধু হতে চেয়েছে, যে অ্যাজ এ হিউম্যান বিইং তোর এই পার্সোনালিটি গুলো হয়তো তাকে কিছুটা হলেও বন্ধু হিসেবে প্রভাবিত করেছে, রাইট তিশা? হ্যাঁ ভাই, বিকজ স্মোক এই টপিকটা দ্যাটস আমি অনেকটা বেশি হেট করি, ওকে, যার জন্য দ্যাটস ইট। নাহিদ ভাইয়ের কথা একটু বেশি ভালো লাগলো যে সে এরকম খারাপ কোনো কিছুর দিকে ইনভলভ না। দেখ আরেকবার সুযোগ নে, মেয়ে কিন্তু অনেক স্মার্ট। আমি আর কেন জানি এখান থেকে ফোনে কথা শুনে বুঝে নিয়েছি মেয়েটা দেখতেও ভালো, মেয়েটার সাউন্ড, কথা আচ্ছা বলা। ওকে, জাস্ট ফ্রেন্ড হিসেবে এই শালা জাস্ট এমনিতে ফ্রেন্ড হিসেবে বিগলা হয়ে গেছে রে। এই সুযোগে ট্রেন যদি চলে যায় প্ল্যাটফর্মে আর উঠতে পারবি না। এমনিতে ফেসবুকে ফ্রেন্ড হয়ে থাকতে পারবে, জাস্ট এইটুকুই। ওকে ইয়েস রাইট, আমি এটাই চেয়েছি, এটাই আমার জন্য এনাফ। ওকে, তো লাইফে আমার কাছে কোনো ফ্রেন্ড নেই, দেন আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। দেন আজকে যে আমি ভার্সিটিতে অ্যাডমিশনে আছি, দেন আমার লাইফে কোনো ফ্রেন্ড নাই, কারণ আমি নিজে এগুলো চুজ করি না। এনিওয়ে বাবজান, তিশা তোমার জন্য আমার সবচাইতে শুভকামনা। 2টা কারণে আমি সত্যি ইমপ্রেসড তোমার প্রশ্নে। এক তো সেটা হচ্ছে যে ইমোশনালি এই যে অ্যাটাচড হওয়া, কোনো মানুষের কষ্ট দেখে সে মানুষটার সহমর্মী হওয়া, ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ যেটা তুমি দেখিয়েছো, এর জন্য আমি কৃতজ্ঞ। আরেকটা কারণ, তুমি নিজেও একটা ট্রমাটাইজড বা একটা খারাপ সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছ। আমার অনেক দোয়া থাকলো যাতে করে তোমার সেটার একটা দারুণ একটা এন্ডিং, ভালো একটা এন্ডিং আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে তোমরা যেভাবে পরস্পরকে ভালোবেসে একসাথে হয়েছো, যদি তোমরা একসাথে না থাকতে পারো ঠিক ভালোভাবে আলাদা হয়ে যাও। সো এই এখতিয়ার অবশ্যই সবার আছে, বাট লাইফ মাস্ট গো অন। কারণ জীবন অনেক বড়, জীবন জীবনের চাইতে অনেক বড়। এই জীবন যেন কোনোভাবে স্থিমিত না হয়ে যায়, রাইট তিশা? ওকে, টেক কেয়ার বাড়ি। আমার খুব ভালো লাগলো তোমার ফোন পে, এবং আমার প্রোগ্রাম সত্যি আমার সার্থক যে আমার আহ্বানে কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে সাড়া দেয়। আর তুমি সিলেট থেকে বলছিলে, রাইট তিশা? বলছিলে এমন, সিলেট না? ওকে, তোমার সিলেটের জন্য আমার অনেক দোয়া। ওখানে বন্যা পরিস্থিতি, আমরা গোটা পৃথিবী, গোটা বাংলাদেশে যারা যেখানে ছড়িয়ে আছে সবাই প্রার্থনা করতেছে। আর তার চেয়ে বেশি প্রার্থনা করতেছি তোমার মানসিক যে যাই অবস্থান আছে সেটার জন্য। অনেক দোয়া থাকলো তোমার জন্য। প্লিজ কাম ব্যাক, সব ঠিক হয়ে যাবে, খুব শীঘ্রই সুরে বাঁশি বাজবে। হু নোজ যে তোমার জন্য দারুণ এক রাজপুত্র ভবিষ্যতে ওয়েট করতেছে, যার হাত ধরে পৃথিবীকে যেভাবে তুমি এক্সপ্লোর করতে চাও সেভাবে এক্সপ্লোর করতে পারবে তিশা। অনেক প্রার্থনা থাকলো আমার। লাইফ সেকেন্ড এরকম কোনো ইচ্ছা নাই ভাই, বিকজ আমার নিজের লাভ ম্যারেজ ছিল, সো নেক্সট টাইম এরকম আর কোনো ইচ্ছা নাই আমার। দরকার নাই, তাহলে তুমি তোমার মতো করে জীবনটাকে এক্সপ্লোর করো, যা করতে ভালো লাগে তাই নিয়ে থাকো। আমার লাইফের স্টোরিটা শেয়ার করার জন্য ইচ্ছা আছে। ওকে, ট্রাই করব অনেকটা আপনাদের সাথে কানেক্ট হবার। দ্যাটস গুড। আমার প্রোডিউসার এখানেই আছে, কথা বলে না এই ফাঁকে। না শুধু তৃষা না, যারা আছেন আমাদের এই আয়োজনে আসতে চান, সিম্পল এই যে আপনার সঙ্গে আমাদের বোধহয় হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনার গল্পটা লিখে পাঠাবেন আর সঙ্গে আপনার লোকেশন, দ্যাটস ইট। আমাদের যে হোয়াটসঅ্যাপে নাম্বারটি তৃষার সঙ্গে আমরা কথা বলছি, এই নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন তারা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, 01841904904। তো এখানে জানালেই আমরাই আপনার গল্পটি নির্বাচন করে আপনাকে কল করব। তবে গল্পটা একটু ডিটেইলে না হলেও কিছুটা লিখবেন যেন আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট যে আপনার গল্পের বিষয়বস্তুটা কি। থ্যাংক ইউ তৃষা, ভালো থাকবেন। জি ভাই, Okay. ওকে আমি হোয়াটসঅ্যাপে আমি আমার লাইফ স্টোরিটা আমি টাইপিং করে পাঠিয়ে দেব আপনাদের কাছে। ঠিক আছে, ওকে, অনুষ্ঠান শেষ করছি। তুই তো সবই পেয়ে গেলি। সেলিব্রিটি, আসসালামু আলাইকুম। আমি এখন ওয়ালাইকুম আসসালাম। শ্রোতাদের তুই তো উদ্দেশ্যে সেলিব্রিটিও একটা হয়ে কিছু বলতে গেছিস চাচ্ছি, না? সেটা হচ্ছে সবাই তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। অনেকের হিংসা হচ্ছে ওখানে। এখন ক। আমি শ্রোতাদের উদ্দেশ্যে মানে সারা দেশ থেকে যারা শুনছেন, আমি এটাই বলবো যে আমার মতো এরকম কেউ এত এই যে হাজারো কমিটমেন্ট হলো, শেষ পর্যন্ত হাজারো কমিটমেন্ট, এটা হবে ওটা হবে, বিয়ের পরে ওটা হবে, এটা দিব ওটা দিব, এই যে হাজারো কমিটমেন্ট শেষ পর্যন্ত কিন্তু আমি মানুষটাকে পাই নাই। তো আমি এটাই মানুষদেরকে বলবো, সাজেস্ট করব যে আপনারা এমন একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবেন যে কিনা বুঝে জড়াবেন, যে কিনা আপনার সাথেই লাইফ পার্টনার হবে ইন ফিউচারে।
তো ওইটা ভেবে ওর সাথে আপনি সম্পর্কে জড়াবেন, অন্যথায় অযথা সম্পর্কে জড়ানোর দরকার নেই, তাহলে আপনি অনেক বড় পস্তাবেন, মানে আমার মতো একটা অবস্থা তৈরি হবে। তো এটা থেকে যেন মানুষ উত্তরণ করতে পারে, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা, যে মানুষ এটা থেকে একটু কিছু শিখতে পারে। আর কোনো সেটাই। পরামর্শ? না, এইটাই। নাহিদ গুরু, আমার একটা লাস্ট প্রশ্ন, এই কম বয়সী ভালোবাসা চলবে না চলবে না? চলবে না। না, আমার দিক ভয়ে বলিস না, তোর তো না। তাকাচ্ছিস, একবার দে বল, তুই নিজের জীবন দিয়ে কি শিখছিস? শিখলাম যে একটা হচ্ছে সেম এজ রিলেশন, এটা ঠিক না, আর একটা হচ্ছে এই যে ইমেচুরিটি একটা ব্যাপার, এটা মানে প্রেমে পড়লেও কত বছর পরে পরে পড়া উচিত? একটা ডিসটেন্স থাকা উচিত, যে একটা ছেলের থেকে একটা মেয়ের বয়স 9-10 থেকে পড়া উচিত নাকি আরো পরিণত বয়সে গিয়ে? পরিণত বয়সে মিনিমাম অনার্স শেষ হওয়া বা ওই সময়টাতে ওইরকমই, মানে নিজেকে প্রতিষ্ঠা করার পরেই? হ্যাঁ ওই টাইপই অবস্থা। আর একটা ছেলে একটা মেয়ের হচ্ছে একটা ডিসটেন্স থাকা উচিত, যে একটা বয়সের একটা ডিসটেন্স মিনিমাম 5-6 বছর এরকম একটা, তখন হচ্ছে যেটা সমতা আসে, না হলে আসে না। এগুলো জীবন দিয়ে শিখছিস? এটা এখন বুঝতে পারছি। এই যারা প্রীতি করতেছে 5-6 তাদের উদ্দেশ্যে কিছু এরা বলার তো আছে? এখন ডিজিটাল, এরা তো মনে করেন এখন 5-এ উঠে ফেসবুক আইডি খুলে ফেলছে, এদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এরা তো মনে করেন এখন সবকিছু ওপেনলি। এরা কি ভালো দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে যাচ্ছে বলে তোর মনে হয়? ধ্বংস। তো জীবন দিয়ে বুঝছিস সেটা? জি, মাঝখান থেকে কি হয়, সময়গুলো নষ্ট হয়, ক্যারিয়ারটা ধ্বংস হয়। এটা ধ্বংস। জি। আচ্ছা, ভালো কথা। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক 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 দোয়া আমার সবচেয়ে বেশি বানভাসী মানুষগুলোর জন্য। যাই করি প্রোগ্রামের স্বার্থে অনেক কিছু বলতে হয়, অনেক রকমের রূপ আমাকে ধারণ করতে হয় ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসকে রঙিন করার জন্য। বাট আমার টপ অফ দ্য মাইন্ডে সবসময় যে জিনিসটা চলতেছে সেটি হচ্ছে সিলেট বা সুনামগঞ্জ অঞ্চলে যে বানভাসী মানুষগুলোর কষ্ট, দুঃখে থাকা মুখগুলো সবসময় আমাকে ভারাক্রান্ত করে রেখেছে। এট দ্য সেম টাইম নেত্রকোনা, কুড়িগ্রাম বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে বাংলাদেশে, এবং সত্যি প্রকৃতির সাথে যদি কেউ জিঘাংসামূলক কোনো কিছু করে তার রিটার্ন কখনোই ভালো হয় না। হাওর অঞ্চলগুলোতে যে কাঠামো বা যে ধরনের প্রকল্পর কাজ হয়েছে, এটা ভালো ভাবতে গিয়ে দেখা গেছে যে সেই জিনিসগুলো আমাদের এখন বিধিবাম হয়ে যাচ্ছে, যে কারণে অনেক বেশি করে প্লাবিত হচ্ছে এইসব এলাকাগুলো। সো প্রকৃতিকে প্রকৃতির মতো করেই মনে হয় থাকতে দেওয়া উচিত। আমাদের কাজগুলোর মধ্যে মনে হয় অনেক পরিকল্পনা মাফিক কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি, যাতে করে এই রকম চ্যালেঞ্জের মুখে কোনো জনপদকে পড়তে না হয়। অ্যাট দ্য সেম টাইম যে কষ্টের মধ্যে আছে পুরো এই জনপদগুলো, তার পেছনে যে মানুষগুলো দাঁড়িয়েছে দেবদূতের মতো, একটা ছেলের উদাহরণ আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, এরকম বহু মানুষ বহু জায়গা থেকে এসে দাঁড়াচ্ছে। সে মানুষগুলোর জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধাবোধ, অনেক অনেক ভালোবাসা, যা আমরা এত বড় পরিসরে পারতেছি না, তারা করে দেখাচ্ছে, সেজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং এটি ভালো লাগারও জায়গা যে বাংলাদেশের এই এক দারুণ খাসিয়াত বলবো, দারুণ লক্ষণ, ভালো লক্ষণ, যে যখন সিচুয়েশনে পড়ে বাংলাদেশ, নেগেটিভ কোনো বা খারাপ কোনো সিচুয়েশন, সীতাকুণ্ডের এই অগ্নিকাণ্ডের সময় আমরা দেখেছি যে তখন পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে সে মানুষগুলোকে রক্ষা করার জন্য, সে মানুষগুলোর পাশে থাকার জন্য। আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এরকম মমত্ববোধ মানুষের মধ্যে কাজ করে কিনা, বাট বাংলাদেশিদের মধ্যে, বাঙালিদের মধ্যে এই মমত্ববোধ দারুণভাবে কাজ করে। সেটি সত্যি সত্যি আমাদের গর্ব হয় একজন বাংলাদেশি বা বাঙালি হিসেবে। সো আমার দোয়া থাকলো, সমবেদনা থাকলো, এবং আমরা ব্যক্তিগত স্কেলে এই কাজগুলো করার চেষ্টা করতেছি। আরো বড় পরিসরে যদি এই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো যায়, অথবা আফটার ইফেক্ট যে পুনর্বাসনের ব্যাপার, সেই জায়গাগুলোতে ভূমিকা রাখতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো হতো। চেষ্টা থাকবে আমার, আপনারা আপনাদের মতো করে আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি জীবন ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি প্রাণ শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।